হুম। তার সঙ্গে আমাদের একটা যৌথ ফ্যামিলি, ওখানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় মানুষের, না? মানে একটা মানুষের স্বপ্ন দেখার ওইটুকু জায়গা থেকে স্বপ্ন দেখার অধিকারগুলো খুব জাজ করা হতো। এখন না আমার থাকার কোনো জায়গা নেই, আমি কি করব? ঠিক আছে, একটু দাঁড়াও, বুঝতে পারছি অনিচ্ছা, কিন্তু কি করবে ভদ্র। আমি অবাক হয়ে যাই যে একটা অডিশন মানুষকে কিভাবে চেঞ্জ করতে পারে। একটা অডিশনই আমাকে, কিন্তু হয়তো কাজটা অনেক পরে পেয়েছি, কিন্তু ওই অডিশনটা আমার জীবনটাকে না পুরো চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আজ থেকে জায়গা। 15 বছর আগে ওই মানুষটার সান্নিধ্যে এসেছিলাম বলে আজ থেকে 15 বছর আগে আমাকে এটা বুঝিয়ে দিয়ে যে দেবে না, কিন্তু দিলে এমনভাবে দেবে যেটা তুমি নাই সিলেক্ট হতে পারো, কিন্তু বাজে অডিশন দেয় এই তকমা যেন না লাগে। এটা গল্প না, এটা সত্যি। কিন্তু সেই সত্যিটা শুনলেও মনে হবে একটা আস্ত সিনেমা। আজকে এমন একটা গল্প শুনবো বা এমন একজনের সঙ্গে গল্প করব, তার জীবনটা ওই একটা আস্ত সিনেমার মতো। আমার উল্টো দিকে পণ্ডিত মানুষ, মৌমিতা পণ্ডিত। মৌমিতা দি কেমন আছো বলো? একদম ভালো আছে রে, তোর সঙ্গে দেখা হয় আরো বেশি ভালো লাগছে। আমরা এর আগে একটা পডকাস্ট সেরে ফেলেছি, মানে এটা অফ ক্যামেরা পডকাস্ট লিটারালি চলছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তোমার সঙ্গে এরকম ভাবে বসতে ভালো লাগছে, সামনে মাইক, দুটো চেয়ার, একদম ভাবা যায় ফর্মালি না রয়্যাল না? রয়্যাল ব্যাপার লাগছে। হ্যাঁ, আর আমাদের এত ডিটেলে কথা, হ্যাঁ, মানে সত্যি আমরা কথা। পর্দায় কো অ্যাক্টর হিসেবে কাজ করেছি। তাও তোমার সঙ্গে তো আমার কিছু ছিল না। হবে, বাট একই সিনেমা শেয়ার হ্যাঁ, করেছি। শেয়ার করেছি, এটার খুব পাওয়া, মানে এবার একটা আমার কাছে পডকাস্ট শেয়ার করছি, সেটা এক্সক্লুসিভলি তোর সত্যি পডকাস্ট। সত্যি কথা, সত্যি কথা। মানে দুটোই আমার কাছে খুব বড় পাওয়া। মানে ওই সূর্য সিনেমাটাও যেমন বড় পাওয়া, যে একসঙ্গে ছিলাম, থেকে মানে একসাথে ছিলাম না, আবার একসঙ্গে ছিলাম। আমার এটা আমার কাছে বড় পাওয়া। দেখ, ভালো কাজে একসঙ্গে শেয়ার করার আনন্দই আলাদা। সত্যি কথা। এটা একটা সুন্দর কাজ করছিস তুই, আর আমরা একটা ভালো কাজ করেছি। তো আগামী দিনে আরো আরো ভালো কাজে ভালো একসঙ্গে। লাগে কি বলতো, তোমার সঙ্গে দেখা হলে তোমার এই ভাইবসটা আমার খুব ভালো লাগে। মানে মানুষের মধ্যে ভাইবসের যে আদান প্রদানটা হয় না, তোমার থেকে একটা অদ্ভুত সুন্দর একটা ভাইবস পাই, মানে নিজেই চার্মড আপ হয়ে যাই একদম। এবার এবার বলি, এই যে মৌমিতা দি বা এই মেয়েটার গল্পটা আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং। আমি শুরু করি, বাড়ি থেকে পালিয়ে এসছে কলকাতায় অভিনয় করব বলে। তারপরেরটা মৌমিতাদির মুখ থেকেই শুনবো। বাড়ি থেকে তো পালালি, তারপর কি হলো? বাড়ি থেকে পালানোর পর কি কি হতে পারে? মানুষ প্রেম করে তুমি পালায়। বলো যে তুমি বাড়ি থেকে পালালে কেন? দেখ, প্রেম করে পালায় মানুষের, হ্যাঁ। বিয়ে করে পালায়। আমি পালিয়েছি অভিনয় করব বলে, বিকজ ওখানে না, মানে আমাদের আমি তো ছোট্ট একটা স্মল টাউন থেকে বিলং করি, আজিমগঞ্জ। এবার আজকের সিনারিওটা আলাদা, বাট তখন যখন 2010, হ্যাঁ, মানে আজ থেকে 15 বছর হুম, আগে, হুম। তখন একদম আলাদা ছিল সিচুয়েশনটা। তখন না, মানে একটা মানুষের স্বপ্ন দেখার ওইটুকু জায়গা থেকে স্বপ্ন দেখার অধিকারগুলো খুব জাজ করা হতো। একটা মানুষ অভিনয় করবে বা অভিনয় যাপন করবে, সেই জিনিসগুলো আমার পরিবারের কোনো প্রবলেম ছিল না। বাট আনুষঙ্গিক অনেকগুলো জিনিসপত্র আমাকে আটকে দিয়েছিল। যেমন হলো আশেপাশের সমাজ ব্যবস্থা। হুম। হুম। তার সঙ্গে আমাদের একটা যৌথ ফ্যামিলি, ওখানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় মানুষের, হ্যাঁ। তো সেখানে সম্বন্ধ দেখা দেখি শুরু হয়ে গেছিলো। তো সেখানে তারপর আবার চাকরির একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে একটা জব, সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করো বা পরীক্ষায় বসো, এই বিভিন্ন রকম জিনিসপত্রের মধ্যে আমি বুঝতে পারছিলাম যে এইগুলোর মধ্যে ঢুকে পড়লে না, আমি আমার স্বপ্ন থেকে আর আস্তে আস্তে পিছিয়ে যাব। আচ্ছা, তোমার কি মানে প্রথম থেকেই স্বপ্ন ছিল যে তুমি অভিনয় করবে ছোট থেকেই? আমার ছোটবেলাকার, মানে আমি একদম জবে থেকে জ্ঞান হয়েছে না, আমার মা চাকরি করতেন। তো আমাকে না আমার ফ্রি টাইমে টিভি খুলে দিত, এবং টিভি দেখতে দেখতে আমি, মানে আমি তখনকার, মানে এখন যেমন মোবাইল আছে না, তখন টিভিতে আমি বেশিরভাগ সময় কাটাতাম পড়াশোনা ছাড়া। তো আমার একটা বিশাল কোয়ারি ছিল, মানে আমার একটা কিউরিসিটি ছিল যে টিভির মধ্যে কি করে ঢোকা যায়। তবে টিভির পেছনে গিয়ে আমি টিভিতে ঢোকার রাস্তাটা এক্স্যাক্টলি, খুঁজতাম। এটা আমিও করতাম। আমি ভাবতাম উল্টো দিকের লোকটা আমাকে দেখতে পাচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে ওখানে ঢুকতে হবে। এবারে এই ওখানে ঢুকতে হবে বিষয়টা আমাকে, আমার একজন বলেছিল যে ওটা অর্জন করতে হয়, এমনিভাবে পেছন দিয়ে রাস্তা নেই ঢোকার। তো সেই অর্জনটা কিভাবে করতে হয় অনেকটা বড় অবধি বুঝতে পারলাম। তারপরে আমি ওখানে ছোটবেলায় নাটক করতাম, স্কুল নাটক করতাম, কলেজ ড্রামাতে পার্টিসিপেট করতাম। তো আমি দেখলাম যে আমি আর অন্য কিছুতে না, মানে এতটা, মানে আমি সবই পারি, কিন্তু ওই পাড়ার মধ্যে ভালো লাগা, ভালোবাসাটা নেই। তো যেই কাজটা আমি করবো সেখানে যদি আমি ভালো না বাসলাম, ওই কাজটা তো 100% হবে না। তো সেই জন্য ওই ভালোবাসার থেকে, আমার ওই ভালোবাসার জন্য পালায় মানুষে, আমার এই ভালোবাসা প্রেমটাই হলো এই অভিনয় করা।
তো এই তাগিদে আমার পালানো যে আমাকে যেন বিয়ে করতে না হয়, আমাকে যেন চাকরি করতে না হয়, কারণ আমি ভীষণ মেডিটেশন মানে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি না, তোমার কি নিয়ে সংস্কৃত পড়াশোনা? এমএ। তুমি সংস্কৃতে এমএ? ওরে বাপরে! তো আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই হলো সংস্কৃত। আচ্ছা। তো সবাই সংস্কৃতের টিচার। তো সেই জন্য সেই ট্রেডিশন অনুযায়ী চলতে গেলে আমি জানতাম আমার জলপাইগুড়ি বা শিলিগুড়িতে পোস্টিং হয়ে যাবে। আমি পরীক্ষায় লিখিনি, আমি ৪ বার পরীক্ষায় বসেছি, ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়েছি। তার কারণ আমি জানি আমি পরীক্ষায় লিখলে আমি র‍্যাঙ্ক ওরকমই করব যে আমার মানে একদম চাকরি পাকা। তো সেই জন্য আমি মাকে বললাম যে, "দেখো তুমি ডিমান্ড ড্রাফট", তখনকার যুগে ডিমান্ড ড্রাফট দিতে হতো। তুমি দিচ্ছ বটে, বাট টাকাটা নষ্ট হচ্ছে। পরে মানে 3rd বারের পর আমি স্বীকার করেছি যে আমি কিছু লিখি না। আমি খাতা জমা দিয়ে চলে আসি। তারপরে আ আমি যেটা চেষ্টা করতাম, আমি ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। জাস্ট মানে নিজের মতো করে। সেখানে পড়াশোনাও করতাম, জবও করতাম। তো হঠাৎ করে একদিন জবের ওখানে ভীষণ বকাবকি শুনতে হলো। কারণ আমি তো ওটা ওই যে বললাম ভালোবেসে করি না, প্রাণ দিয়ে করি না। জাস্ট কিছু একটা মনে হয়েছে করব নতুন কিছু, ওটার জন্য। তো আমি ওই মোটিভেশনটা পাচ্ছিলাম না যে কবে বাড়ি থেকে পালাবো। তো ওই পালানোর মোটিভেশনটা সবকিছু মিলিয়ে কাজ করেছিল। মানে আমাকে বিয়ে করতে হবে না, চাকরির পরীক্ষায় বসতে হবে না, এবং আমি বকা খেয়েছি যেখানে আমি টেম্পোরারি জব করছি। সবটা মিলিয়ে একটা এমন মোটিভেশন কাজ করলো যে রাত্রের ট্রেনে, মানে রাত্রি ১১টার ট্রেনে আমি চেপে চলে এসেছিলাম, কিচ্ছু নিইনি। আমি শুধু কয়েকটা, এখনো অবধি আমার বুকশেলফে ওই বইগুলো ভীষণ সুন্দর জ্বলজ্বল করে। আমি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতাম। সেমিনার অ্যান্ড এক্সটেম্পো বা হুম। স্বরচিত কবিতা পাঠ, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামে তার যে মানে পুরস্কারগুলো ছিল, ওই পুরস্কারগুলো ব্যাগে ঢুকিয়ে আমি নিয়ে চলে এসেছি। আর কিছু নিয়ে আসিনি। তো ওখান থেকে আমি কলকাতায় চলে আসা। কলকাতায় এসে ভোরবেলা 4:30টার সময় কলকাতা ১ম দেখা। তার আগে কিন্তু আমি মানে কলকাতায় কেউ নেই আমার। না আত্মীয়স্বজন আছে, না আমি কলকাতায় এসেছি আগে। একবারই এসেছিলাম একটা মঞ্চে, আ মানে গেম শোতে। বাস ওইটুকুই। তার বাইরে আমার কেউ চেনা নেই। এসে গেলাম, এসে যাওয়ার পর ওই যে আমার শুরু হলো না দিনটা, আজকে আমি কলকাতায় যারা বসবাস করে আদি যুগ থেকে, তাদের থেকেও বেশি আমি কলকাতাকে ভালোবাসি, এইটুকু আমি বলতে পারি। কারণ কলকাতা আমাকে না মানে গড়েছে। হ্যাঁ, আমি কলকাতাকে যতটা ভালোবাসি, ওর ওর সঙ্গে আত্মীয়তাটা আমার এতটা স্ট্রং যে আমার মনে হয় এখন মুর্শিদাবাদ আমার মানে মুর্শিদাবাদ আমি গেস্ট। এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার পরিচয়। মানে তোমার স্বপ্নগুলো তো এই শহরে পূর্ণ হয়েছে। সবকিছু। স্বপ্ন ভেঙেওছে, আবার স্বপ্ন পূরণ গড়েওছে। হয়েছে। এবার তুমি তো কলকাতা তো চলে এলে হুম। ভোরবেলায়। তারপরে মানে কি, তার কি তারপরে খুব ফানি একটা জিনিস হয়েছিল। আমাকে ওই যে গেম শোতে গিয়েছিলাম আমি। হুম। ওখানে একজন সহৃদয় ব্যক্তি, যেমন হয় না যে বলে, "কলকাতায় এলে জানিও, কিছু প্রবলেম হলে বলো।" আমি ভাবছি আমি কলকাতায় চলে এলাম। আমাকে এবার আমি কাকে জানাবো? কাকে হেল্প চাইবো? তখন আমার মাথায় এলো একজন তো বলেছিল নাম্বার দিয়ে কলকাতায় এলে জানিও। আমি তাকে রীতিমতো কল করবার জন্য ওয়েট করেছিলাম ২ ঘন্টা। কারণ 4:30টায় মধ্যরাত্রে আমি ঢুকেছি কলকাতায় ট্রেনে করে। এইবার 6:30 না হলে মানে একটা ভদ্রতা তো আছে, কল করা যায় না। 6:30 পৌনে 7টা অবধি আমি ওয়েট করে যাদবপুর বাস স্ট্যান্ডে আমি বসেছিলাম, আমার মনে আছে। ট্যাক্সি নিয়ে আমি সোজা যাদবপুরে এসেছি। কারণ আমি জানতাম যাদবপুরের সাইডে উনি থাকেন। যাদবপুরে গিয়ে আমি কল করেছি যে, "আচ্ছা আমি কলকাতায় এসেছি। তুমি আমাকে বলেছিলে কলকাতায় এলে কল করতে।" তো বলে, "হ্যাঁ, ঠিক আছে তাহলে দেখা কর একদিন।" আমি বলেছি, "একদিন না, আমি কলকাতায় সমস্ত ছেড়ে চলে এসেছি। এবার আমার থাকার জায়গা দরকার।" ওর তো মনে হয় ঘুম থেকে উঠে বাজ পড়েছে মাথায়, নাইটমেয়ারের মতো অবস্থা। বললো, "হোয়াট?" আমি বলছি, "হ্যাঁ, দেখুন না আমার থাকার কোনো জায়গা নেই, আমি কি করব?" বললো, "ঠিক আছে একটু দাঁড়াও।" বুঝতে পারছি অনিচ্ছা, কিন্তু কি করবে ভদ্রতার খাতিরে। "ঠিক আছে একটু দাঁড়াও, আমি আসছি।" 7টার সময় উনি একটা স্কুটার মতো মোপেড করে, আমার এখনো মনে আছে, যাদবপুর বাস স্ট্যান্ডে এলেন। এসে না মানে আমাকে রীতিমতো বুঝতে পারছি চোখে আর কি উনার রাগ, কিন্তু প্রকাশ করতে পারছে না। বলল যে, "এত সকালে তো কিছু পাওয়া যাবে না। তুমি আমার বাড়ি চলো, ফ্রেশ হবে। আমার বাড়িতে পরিবার আছে, মা আছে, দিদি আছে, তোমার কোনো প্রবলেম হবে না। তুমি একটু ফ্রেশ হয়ে যাও, কিছু খাও, তারপর আমরা খুঁজতে বেরোচ্ছি।" রীতিমতো উনি আমাকে নিয়ে গেলেন। পুরো থ্রি ইডিয়টসের মতো একজনকে চাপিয়ে নিয়ে এসেছিল, মধ্যেখানে আমাকে বসিয়েছে। স্কুটারে করে আমি যাচ্ছি। গড়িয়ার কোনো একটা জায়গায় গিয়েছিলাম। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে উনার মা দেখলাম চা বিস্কিট এনে দিলেন, একটু মুড়ি মেখে দিয়েছিল। সেইটা খেয়ে-দেয়ে তারপর আমি পিজি খুঁজতে বেরোলাম, মেস। এই ১ম আমার না কলকাতায়
পুরো একদম মানে কাঁথা কম্বল কেনা, বালিশ হ্যাঁ, কেনা, হ্যাঁ। চাদর কেনা, একটা অদ্ভুত থ্রিল। হ্যাঁ, বাড়িতে তো যা হচ্ছে হচ্ছে, ওখান থেকে তো আমি চলে এসেছি রীতিমতো। এখানে এসে আমি পুরো রীতিমতো সংসার করছি। এইবার ওই পিজি পাওয়া গেল সকাল 11:30-12টা নাগাদ। 3টে অবধি আমার এই কেনাকাটি চললো। এই দুপুর 3টে আমার এখনো মনে আছে, 2010-এর অক্টোবর, পুজোর আগে আগে ঠিক দুপুর 3টে থেকে আমার কলকাতায় যাপন শুরু হলো। প্রথম না, মানে একটা যৌথ পরিবারের মেয়ে, ভীষণ আদরে মানুষ আমি, ভীষণ আদরে। মানে আমাকে কোনোদিন কোনো কিছু নিয়ে ভাবতে হয়নি। সেখানে আমি প্রথম দেখলাম বাথরুমে যেতে গিয়েও লাইন, চা খেতে গেলেও লাইন। মানে লাইন দিতে হয়, লাইন দিয়ে হ্যাঁ, মানে বাথরুমে যেতে হয়। অতগুলো রুমমেট, হ্যাঁ, হ্যাঁ। যে প্রথম লাইন দেবে সে চায়ের কাপটা মানে সসপ্যানটা চড়াবে গ্যাসে, গ্যাসের প্রথম অধিকারটা তার। বাথরুমে যে প্রথম লাইন দেবে, বাথরুমে যাওয়ার অধিকারটা তার। তো সেই জন্য লাইন দিয়ে দিয়ে করতে হয়, বুঝতে পারছো? মানে উম, এই ধরনের প্রথম আমি ওই লাইন দিয়ে দিয়ে জিনিসপত্র প্রাপ্য জিনিসপত্র বুঝে নেওয়ার ব্যাপারটা। প্লাস তার সঙ্গে ছিল আমি ভীষণ মফস্বল থেকে এসেছিলাম, গ্রাম বাংলার একটা তখনও ছোঁয়া ছিল। তো ওখান থেকে ভীষণ হেঁটো করা, আমাকে নায়িকা বলে টন্ট করা হতো। কারণ আমাকে জিজ্ঞেস করতো কেন এসেছো, মানে সবাই তো চাকরি করছে বা পড়াশোনা করতে এসেছে, আমি বলতাম আমি সিনেমা করবো বলে এসেছি। সবাই নায়িকা হতে এসেছে, এই নায়িকা 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 এরকম করে এসে একটা ট্রোল ফোল, এখনকার যুগে যেটাকে কোট আনকোট ট্রোল হুম। বলে, আমি একদম লাইভ ট্রোল হয়েছি। তারপরে না মানে দেখলাম যে কলকাতা আমাকে আস্তে আস্তে গড়ছে। হ্যাঁ, মানে মানুষ হিসেবে আমি নিজেকে চিনতে পারছি, কি কি করতে হয়। তারপরে আমার প্রথম যাত্রা শুরু হলো অডিশন দিতে যাওয়ার। অ্যান্ড অডিশন দিতে গিয়ে আমার প্রথম যে মানুষটার সঙ্গে পরিচয়, মানে যার কাছে গিয়ে পৌঁছালাম, সেই আমার জীবনের সমস্ত কিছু হয়ে সবকিছু গেল। হয়ে গেল। এই গল্পটা তো শুনবো, এটা তোমার কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এইখান থেকে শুনবো। তোমার তোমার এত অব্দি গল্পটা শুনে একটা গান মনে পড়ছিল। এই বোঝেনা বোঝেনার একটা গান আছে না, নাম না জানি ধাম না জানি জুটলো কপালে। একদম। পুরো ওই রকম একটা আর পুরো ওই গল্প শুনছি। গেটাপেই ছিলাম কিন্তু আমি। পায়েল দিকে যে গেটাপে হ্যাঁ, হ্যাঁ, রেখেছো, হ্যাঁ। ওই গেটাপেই আমি ঝোলা নিয়ে ঘুরতাম। চশমাও ছিল আমার কাছে রীতিমতো। তো ওরকম পুরো ভাবে একটা একটা চরিত্র দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, মানে আমি যখন ছবিটা বানাবো তখন কাস্ট সুন্দর করে একটা কাস্ট করতে হবে। নিজেই করবে। নিজে এর তোমার এর থেকে মধ্যে করে বেটার, তোমার থেকে বেটার আর কেউ এটা করতে পারবে না। তাহলে খুব তাড়াতাড়ি এবার দর্শক মনে হবে কি ছবি না ছবি সে ব্যাপারটা বুঝতে পারছে না। আমরা আস্তে আস্তে গল্পের সামনের দিকে এগোই। এরপর হ্যাঁ, তোমার প্রথম ছবির অডিশন দিতে যাওয়া হ্যাঁ। এবং তোমার সাজগোজি সব গল্পটা শুনবো। উফ বাবা, এটা একটা অধ্যায়। তুই ভাব, মানে এখন নাকি আমাকে গ্রুমিং এর জন্য ডাকা হয়, মানুষকে গ্রুম করবো বলে। বাট আমাকে প্রথম অডিশন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, দরজার বাইরে বের করে দেওয়া হয়েছিল। কারণ আমি এতটাই ডিজাস্টার হয়ে গেছিলাম না ওখানে, ফ্যাশন ডিজাস্টার। মানে যতটা চকমক করা জামা কাপড় কিনেছিলাম আমি ওই অডিশন দেব বলে, একগুচ্ছের বিভিন্ন আহ, মিল, কোনো মিল নেই সেরকম চুড়ি, একটা বড় টিপ, একটা বড় হিল, তার সঙ্গে টিকলি, গলার একটা বিদঘুটে মালা, হ্যাঁ সব মানে যাবতীয় যা যা পড়তে পারে সব পরে নিয়েছিলাম। সেটার কোনো কোনো রকম মিল মিলান্তি ছিল না, সব কিছু মিসম্যাচড। আর তার সঙ্গে ওভারডু, মানে পুরো জড়ি চুমকি আয়না বসানো সব কিছু ছিল তাতে। মানে আমার ধারণা ছিল ওখান থেকে যে এই সেজে গুজে যেতে হয়, তাহলে মনে হয় আমাকে নিয়ে নেবে। কিন্তু সাজগোজের যে ডেফিনেশন ছিল, লাল লিপস্টিক, বুঝতে পারছিস, চোখে কাজল টাজল দিয়ে, মানে যা তা রকমের ভাবে আমি গিয়েছিলাম। তো আমাকে দেখে যে ক্যারেক্টারটার জন্য অডিশন চলছিল, আমাকে দেখে অরিদীপ্ত ঘোষ বলেছিল একে কে ডেকেছে, এই আপনি আপনি প্লিজ, আপনার কোনো ক্যারেক্টার নেই, আপনি যান। তো আমি ভীষণ কষ্ট পেয়েছি, ঠোঁট ফোট ফুলছে, নাক ফাক ফুলছে, ভিতর ভিতর কষ্ট পেয়েছি। আমাকে এরকম করে অপমান করা হচ্ছে। প্রথম দিন কলকাতায় এসেছি, আমাকে এরকমভাবে অডিশনে বের করে দিলে আমার মনে হয় কিছু হবে না। তো আমি ওখান থেকে বলেছিলাম যে আমি যাচ্ছি, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। তো বলে আপনি শিখেছেন কোথাও, কিছু জানেন? তো আমি বলছি আমি তো থিয়েটার করি। বলে আচ্ছা, থিয়েটার থিয়েটার শুনে একটু নরম হয়েছিলেন উনি। তো বললো যে কিছু করে দেখাও না, আমার লেখা কিছু পিস আছে, সেগুলো পড়ে শোনাতে পারি বলে আমি এই লেখা শোনাতে লাগলাম। লেখা শোনার পর বুঝতে পারলো যে আমার গেট আপ অ্যান্ড লেখার মধ্যে মিল নেই। হুম। মানে আমি এটা কোনো রকম ভাবে কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স। হ্যাঁ ইনফ্লুয়েসড হয়ে, আমি হ্যাঁ। জানি না বলে এরকম ভাবে চলে এসেছি। বাট ভেতরটা আমার ওরকম নয়, ডিজাস্টার নয়।
সো একটা দুটো তিনটে করে লেখা পড়তে বললো। তারপর বললো ডেকে এনে বসিয়ে যে তুমি না একটু শেখো, শিখে তারপরে এসো। তার কারণ হলো তোমাকে কিছু কিছু জিনিস, বেশ কিছু জিনিস শিখতে হবে। তার মধ্যে অন্যতম হলো একটু গ্রুমড হতে হবে, অ্যান্ড তোমার কিছু উচ্চারণ, অ্যান্ড জামা কাপড়, কথা বলা, টেকনিক, এই বিষয়গুলো অবজারভার হিসেবে তুমি আমাকে অ্যাসিস্ট করো। তাছাড়া তুমি থিয়েটারে, কলকাতায় থিয়েটার জয়েন করো। তাহলে তুমি একটু বুঝতে পারবে যে আমরা কি চাইছি বা কিভাবে কাজ হয় এখানে। তো একটা অশেষ কৃপা ভগবানের যে আমি এমন একটা মানুষের হাতে গিয়ে পড়লাম, যেটা না পড়লে হয়তো আমার জীবনের গল্পটা অন্যরকম হয়ে যেত। অন্য ইউনিভার্সে হয়তো অন্য মৌমিতার একটা অন্য গল্প চলছে, বাট এই এই ইউনিভার্সে আমি সেফেস্ট পার্সনের হাতে গিয়ে পড়লাম, যে আমাকে, মানে আমি সেদিন বুঝতে পারিনি আমি কার হাতে গিয়ে পড়েছি, যে আমাকে আদ্যপান্ত না গড়লো। একটা মাটির ডেলা থেকে একটা মূর্তি গড়তে তো একটা ধৈর্য লাগে, সেই শিল্পীর কাজটা ওই করেছিল। এই আমাকে প্রথম থিয়েটারে জয়েন করা, তাও যাত্রা সম্রাট ত্রিদীপ ঘোষের কাছে আমি শিখতাম, কারণ তার ছেলে অরিদীপ্ত ঘোষ আমার অডিশন নিচ্ছিল। অ্যান্ড ওই গল্পটাই আমার জীবনের একটা মানে অন্যরকম ট্র্যাজেডি হয়ে গেল। অন্য অন্য গল্প হয়ে গেল না। মানে আমি অবাক হয়ে যাই যে একটা অডিশন মানুষকে কিভাবে চেঞ্জ করতে পারে। একটা অডিশনই আমাকে, কিন্তু হয়তো কাজটা অনেক পরে পেয়েছি, কিন্তু ওই অডিশনটা আমার জীবনটাকে না পুরো চেঞ্জ করে দিয়েছিল। এই আমার শুরু থিয়েটার, অ্যান্ড অরিদীপ্তকে অ্যাসিস্ট করা, অবজারভার হিসেবে ওর সঙ্গে সঙ্গে ফ্লোরে যাওয়া। অ্যান্ড আমাকে বলতো ফ্লোর জানতে হবে তোমাকে, ফ্লোরের সমস্ত ডিপার্টমেন্ট জানতে হবে তোমাকে, তবে গিয়ে তুমি অভিনয় শেখানোর কিছু নেই, তোমাকে এই পুরো যাপনটা জানতে হবে, পুরো প্রসেসটা জানতে হবে। ডিপার্টমেন্টগুলো জানলে তুমি অটোমেটিক শেখো, দেখে 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 শিখে যাবে, কারণ তোমার মধ্যে ওই ব্যাপারটাই রয়েছে। তুমি থিয়েটার করছো, ছোটোবেলা থেকে নাটক করছো, আলাদা করে কিছু শেখাতে হবে না, তোমাকে কিছু জিনিস পলিশ করতে হবে। এই আমাকে নিয়ে 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 ঘোরানো, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বড় বড় শিল্পীর অভিনয় দেখানো, বড় বড় শিল্পীর যাত্রা দেখানো, তাদের অভিনয়ের ব্যাকস্টেজটা দেখা, যেটা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্ট্যান্ট। যে প্রিপারেশনটা। আমি তো যেটা দেখছি সেটা তো তৈরি জিনিস দেখছি, কিন্তু তৈরি হওয়ার আগের প্রিপারেশনটা, ভাঙা গড়া, কতটা কোন জায়গায় কোন ভয়েসটা কতদূর নামাবো, কতটা ওঠাবো, চোখে কোথায় অভিনয়, হাতের নখ দিয়ে, নখ থেকে পায়ের মাথা, মানে পায়ের চুল থেকে মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি এক্সপ্রেস করার ক্ষমতা, এই জিনিসগুলো তো ব্যাকস্টেজেই শেখা। এই জিনিসগুলো থেকে আমার শুরু হলো শিক্ষাটা। আর আমাকে অরিদীপ্ত বলেছিল যে তোমাকে অডিশন দিতে দেবো না আমি, যতদিন আমার না মনে হবে তুমি অডিশন দেওয়ার জন্য তৈরি হয়েছে, ততদিন তোমাকে অডিশন দিতে দেবো না। অ্যান্ড তারপরে বহু অডিশন এসছে, আমি ওই খোঁজ করতাম, দেখতাম, বাট আমাকে দিতে দেয়নি। আর তখন আমার রাগ হতো, আমাকে চাই না, ও আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখতে চাই, আমাকে আমাকে চাই না আমি উন্নতি করি। কিন্তু আমি পরে, মানে আমি জিজ্ঞেসও করেছিলাম রাগ করে, কিন্তু আমাকে বলেছিল যে দেখো, এই ইন্ডাস্ট্রিটা তো ছোট, সবাই সবাইকে চেনে, তো তুমি যদি একটা বিনা তৈরি হয়ে গিয়ে একটা খারাপ অডিশন দিয়ে আসো, তাহলে তোমাকে ওরা মনে রেখে দেবে। পরে তুমি শিখে এলেও তোমার ফার্স্ট ইমপ্রেশনটা ওটা থেকে যাবে যে ও পারে না, ও বাজে অডিশন দেয়। তো ওইটা আমি করতে দেব না। তুমি যতদিন না পুরোপুরি আমি জানবো যে হ্যাঁ একদম তৈরি হয়ে গেছে, তখন গিয়ে তোমাকে অ্যালাউ এটা আমি করবো। একটা পঙ্কজ ত্রিপাঠীর ইন্টারভিউতে শুনেছিলাম যে হ্যাঁ, 25 বার অডিশনে আমি ফেল করেছিলাম, তার কারণ মানে একটা ধারণা তৈরি হয়েই গিয়েছিল যে আমি পারি না। মানে এটা যদি বলিউড ইন্ডাস্ট্রিতে হতে পারে, তাহলে তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এইটুকু একটা ছোট্ট কিন্তু আজ থেকে জায়গা। 15 বছর আগে ওই মানুষটার সান্নিধ্যে এসেছিলাম বলে, আজ থেকে 15 বছর আগে আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল যে দেবে না, দেবে না, কিন্তু দিলে এমনভাবে দেবে যেটা তোমার, তুমি নাই সিলেক্ট হতে পারো, কিন্তু বাজে অডিশন দেয় এই তকমা যেন না লাগে, বা পারে না এই তকমাটা যেন না লাগে। হতেই পারে বিভিন্ন একটা চরিত্রের জন্য বিভিন্ন জন অডিশন দেয়, সবাইকে তো নেওয়া যায় না, কিন্তু তুমি পারো না, কেউ একজন মনে থেকে গেল যে ওর হয়তো গেট আপের সঙ্গে বা অ্যাটায়ারের গেল সঙ্গে না। যায়নি, কিন্তু থেকে গেছে। আর এটা আমার সঙ্গে হয়েছে, আমাকে পরের কাজে ডাকা হয়েছে, কারণ আগের কাজে আমার সঙ্গে হয়তো যায়নি, বাট আমি অডিশনটা দিয়েছি এমনভাবে যে আমাকে পরের কাজে ডাকা হয়েছে। তো এইটা, এই ছোট ছোট শিক্ষাগুলো না আমার জীবনে, মানে একটা স্কুলিং, একটা ইনস্টিটিউটের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। আর এই কলকাতাতেই, মানে কলকাতায় তুমি ভাবো, মানে তুই ভাব, 20 বছর বয়সে আমি কলকাতায় এসেছিলাম।
এখন আমার বয়স ৩৮ বছর। তাহলে আমি ১৮টা বছর কলকাতায় কোন সময়টা কাটিয়েছি যখন একটা মানুষ গড়ার টাইমটা। তো এই কলকাতা আমাকে না মানে রন্ধ্রে রন্ধ্রে আমাকে এমনভাবে ইনজেক্ট করে দিয়েছে বিভিন্ন শিক্ষা। তো আমার তাই মনে হয় যে আমি অনেক লাকি যে আমি বিভিন্ন ভালো মানুষের সান্নিধ্যে এসেছি। আজ অব্দি আমি ভালো মানুষের সান্নিধ্যেই আছি। তাই জন্য আমি প্রতিদিন শিখতে পারছি নতুন নতুন জিনিস। কারণ ভালো মানুষেরা আমাকে ঠিক মানে ডেকে নেয়, খুঁজে নেয়। আসলে কি না, তুমি নিজে একজন খুব ভালো মানুষ, মানে হয় না, মানে একটা মানুষের সমস্ত জানলা দরজাগুলো খোলা থাকে, একটা খোলা বাতাস খেলে। তুমি হচ্ছে ওরকম একটা মানুষ যেখানে সবসময় খোলা বাতাস খেলে, সেটা তোমার সঙ্গে কথা বলে তোমার উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে ভীষণভাবে। সেটা খুব, তোমার সাথে আমার খুব কম দিনের পরিচয়, খুব হ্যাঁ, কম খুব দিন, কম। খুব একটা ছোট্ট পরিসরে আলাপ। একদমই প্রথম তাই। তোমার সঙ্গে দেখা হয় সূর্যর মিউজিক লঞ্চে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আমি ভেবেছিলাম তুমি ট্রেল লঞ্চেও আসবে, ওই দিনকে দেখা হবে। দেখা তখন হয়নি। তোমার কাজ দেখেছি আমি, আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে আর বাকি যারা ছিল, মানে কি হয়, একটা মানুষের সাথে একটা মানুষের না কথা হলো না আলাপ হলো, একটা ভাইবস ম্যাচ করে যায় না। ঠিক। এইবার বাকি যারা ছিল তাদের মানে ভালো লাগছে দেখে, এদের সঙ্গে আমি কাজ করেছি। মানে তার আগে আমি একটা ফিচার ফিল্ম করেছিলাম, কিন্তু সেটা কোনোদিন রিলিজ হবে না, এটা আমি জানি। তো সেটা একটা দুঃখ। হুম। তারপরে শিলাদিত্যদার সঙ্গে কাজ, সেইখানে যারা রয়েছে তাদের সঙ্গে ভালো লাগছে যে এনারা রয়েছেন, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তোমার সঙ্গে কবে দেখা হবে। আমি জানি যে তোমার সঙ্গে কিছু না কিছু ম্যাচ করবে আমার, এরকম একটা কাজ করে। ফেসবুকে দেখি যখন ফ্রেন্ড লিস্টে ছিলাম, একদম। যাই হোক। তো সেই মিউজিক লঞ্চে তোমার সঙ্গে প্রথম দেখা। তারপর এই ছোট্ট পরিসরেই মানে তোমাকে খুব ভালো করে বুঝতে পেরেছি, তোমার ভেতরটা ওই খোলা বাতাস খেলে যাওয়ার জায়গাটা রয়েছে। এটা কিন্তু উম আমি যেখান থেকে এসেছি সেটার একটা কারণ কিন্তু। আমরা খুব ছোট গ্রাম থেকে এসেছি, তো ওখানে সবকিছু খোলামেলা। মানুষের মধ্যে অত জটিলতাই না নেই। না, দেখো মৌমিতাদি, গ্রাম থেকে অনেক মানুষই তো আসে, আবার শহরে থেকেও খোলামেলা থাকা যায় যদি, মানে সেই ভেতরটা থাকতে হয়, জানো তো, সেই মননটা থাকতে হয়। আমি অনেক মানুষের সঙ্গে মিশেছি বা জানি, তো সেই মানে সেই যে বলে না, মানে খোলামেলা বিষয়টা না নিজের ওপর ডিপেন্ড করে, আমি কতটা খোলা রাখতে চাই। হ্যাঁ, হতে পারে। কতটা মানে বাইরের জিনিস আমাকে কতটা ইম্প্যাক্ট ফেলছে। তোমার সঙ্গে যেটা জানার, আমি তোমার জীবনের যে অধ্যায়টা মানে রিসেন্ট তোমার ফেসবুক বলে আবার সবাই দেখেছে, যেটা দেখে মানে লিটারালি গুজবাম্পস দিচ্ছিল, গায়ে কাঁটা দিচ্ছিল, গলাটা মানে ভারী হয়ে আসছিল। আমি তোমাকে কমেন্টও করেছিলাম। এই ঘটনাটা একটু বলো, কি এমন হলো? এটা বড় চ্যাপ্টার আমি জানি, হ্যাঁ। তাও আমি জিজ্ঞেস করলাম। আমি না মানে এমন একটা জিনিস বয়ে বেড়াই প্রতিদিন প্রতি মুহূর্তে। আরও কেন, মানে তুমি যেভাবে সেটাকে প্রেজেন্ট করো না, মানে আমি তোমার লেখার কথা বলছি না, কিন্তু আমি পুরো বিষয়টার কথা বলছি। আমি চিনি না, আমি সামনে থেকে কোনোদিন অরিদীপ্তদাকে দেখিনি। আ যা যা কিছু জানা তোমার মানে তোমার মাধ্যমেই জানা। আমি তুতলে যাচ্ছি দেখো বলতে গিয়ে। কারণ তুমি যেটা করেছো না, মানে কোনোভাবে মনে হয়নি, বা তুমি যখন এখন গল্পগুলো বলছো, কেউ ভাবতে পারেনি, বা যারা দর্শকরাই ১ম বার তোমার গল্প শুনছে, তারাও এখনো জানে না যে সেই অরিদীপ্তদা আর নেই। কিন্তু এটা মানি না আমি। তোমার মধ্যেই আছে। এটা আমি তোমাকে বললাম। তোমার কথা, তোমার মানে তোমার সবকিছু, তোমার যাপন, সবকিছুর মধ্যে দিয়ে সেটা বোঝা যায়। কিন্তু ঘটেছিল কি? এই যে অরিজিৎটা নেই, এই অরিজিৎটাকে চেনানো, এইটার একটা কারণ আছে। অরিজিৎটা শেষের দিকে আমাকে বলেছিল যে, "মানি", আমাকে তো মানি বলে ডাকতো। "মানি, আমি মরে গেলে কি মানুষ আমাকে ভুলে যাবে?" তো আমি বলেছিলাম, "না, আমি তোমাকে ভুলতেই দেব না।" এই ভুলতে দেব না কথাটা তখন বলেছিলাম অবিশ্বাস করে যে মরবে না বা থেকে যাবে আমার কাছে। বাট জাস্ট হয় না কথার ওপরে কথা, সেইটা যে আমার একমাত্র মানে কাজ হয়ে দাঁড়াবে, কর্ম হয়ে দাঁড়াবে, সেটা আমি তখন ভাবিনি। বাট হ্যাঁ, ওকে আমার আমার মনে হয় ওকে আমার চোখ দিয়ে এখন মানুষ চেনে। অরিদীপ্তকে যেটুকু চেনে, একটাই হয়তো ছবি বারবার মানুষে দেখে, কিন্তু ওকে বিভিন্ন রকমভাবে চেনে আমার চোখ দিয়ে। কারণ আমি চাই মানুষে ওকে আমার দ্বারা চিনুক। কারণ আমি আজকে যেইটুকু,
সেইটুকু অরিদীপ্তর জন্যই। ওই আমাকে গড়েছে, ওই আমাকে শিখিয়েছে। এবার এই যে গড়া, যেটা বলছিলাম যে আমাকে শেখাচ্ছে, নিয়ে ঘুরছে, এর মধ্যে না ভীষণভাবে আমরা ইনভলভ হয়ে সুন্দর সুন্দর কাজ হচ্ছে। তখন হয় না যে তারপরে আমাকে অডিশন দেওয়ার জন্য বললো যে এবার তুমি তৈরি, এবার তুমি যাও। তোমার প্রথম কাজ হলো প্রথম কাজ হলো বলিউডের বলিউড কাজ হলো। চাইজ। ওখানে অডিশন দিলাম, অডিশন দিয়ে সিলেক্ট হলাম একটা। হ্যাঁ, এইখানে এই যে বলিউড, আমি আবার ইন্টারাপ্ট করলাম কারণ এই গল্পটা আমি জানি, এটা এতটা ইন্টারেস্টিং যে আমি চাই দর্শকরাও জানুক। কারণ আমাদের দর্শকদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন অভিনয় করতে এসেছেন, বা যাদের মধ্যে অনেক কুণ্ঠাবোধ রয়েছে, অনেকে মফস্বল থেকে আসছেন, তারা ইন্সপায়ার হবেন। মানে অবশ্য আমি তো হয়েইছি। এবার তুমি বলো প্লিজ, মানে তোমার মজাটা প্রত্যেকটা ছোট ছোট ঘটনা না এক একটা আস্ত সিনেমার মতো। মজাটা হলো যে আমাকে খবর দেওয়া হয়েছিল যে এখানে একটা বলিউড ছবি শুটিং হচ্ছে, শুটিং হবে কলকাতায়। তো ওখান থেকে মানে মুম্বাই থেকে পুরো টিম এসেছে এখানে অডিশন নিতে, এবং বেশ কিছু চরিত্রের জন্য অডিশন নেওয়া হচ্ছে। এইবার থিয়েটার যেহেতু করতাম, তো থিয়েটারের গ্রুপগুলোতেই বার্তাগুলো পৌঁছতো। সেই অনুযায়ী আমিও পৌঁছে গেছি অডিশন দিতে সকাল 11টার সময়। বলেছিল শাড়ি পরে আসতে, শাড়ি পরেই গিয়েছি। এবার না আমি দেখছি বিভিন্ন সিনিয়র যাদেরকে আমি টিভির পর্দায় দেখেছি বা সিনেমার পর্দায় দেখেছি, তারা আসছেন, একে একে অডিশন দিচ্ছে, পুরো টিম ভেতরে দরজা বন্ধ হচ্ছে, দরজা খুলছে। মানে একটা অদ্ভুত শিহরণ জাগানো জিনিসপত্র, কারণ হুম। অত লার্জ স্কেলে অডিশন আমি কোনোদিন দেখিনি এর আগে। তো ভালো কথা হচ্ছে, এবার 11টা বাজে, 11:30, 12টা, 1টা, 2টো, আমি ওয়েট করে আছি, আমাকে আর কেউ ডাকছে না। আমি একবার টুকি মেরে জিজ্ঞেস করছি, আমি বললাম আপনি বাইরে বসুন, আপনাকে ঠিক ডেকে নেওয়া হবে। এই করতে করতে না 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, 5টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। ঠিক 6টার সময় ওরা ব্যাগপত্র গুটিয়ে এবার দেখছি বেরোবে, মানে অডিশন শেষ। তখন আমি গিয়ে বলছি, অ্যান্ড ডিরেক্টর যে তিনি এক্সস্টেড, মানে প্রত্যেকেই এক্সস্টেড। অ্যান্ড আমি তখন অনেক অনেক বড় শিল্পীরা অডিশন দিয়ে গেছে, আমার সামনেই গেছেন। তো আমি ভাবলাম যা, মানে এখানে আর অডিশনটা নেবে না আমার। তবুও আমি সাহস করে গিয়ে বললাম যে স্যার, আমি তো সকাল 11টা থেকে এসেছি, তো আমি একটু অডিশন দিতে চাই। তো ওনারা এরকম করে বলেছিল, হ্যাঁ ঠিক আছে, তুমি কি করতে পারো একটু করে দেখো। তো ঠিক আছে, এই হ্যাঁ করো করো, জাস্ট এই বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, ঠিক আছে। আমি ভাবছি যে আচ্ছা, তবুও আমাকে অরিদীপ্ত একটা মনোলগ রেডি করিয়েছিল যে কখনো কখনো স্ক্রিপ্ট নাও পাওয়া যেতে পারে, যদি কিছু বলে যে নিজে থেকে করে দেখাতো, তাহলে এটা করে দেখাস মানি। তো আমি ওটা হিন্দিতে ট্রান্সলেট করে, কারণ ওরা হিন্দিভাষী, হিন্দিতে ট্রান্সলেট করে ওটা করেছিলাম। আর আমার মনে আছে শেষ হয়ে গেছিলাম, ওরা সবাই চুপ ছিল, অ্যান্ড আমি বলেছিলাম শেষ হয়ে গেছে, মানে ওরা ওইটার মধ্যে ছিল। অ্যান্ড আমাকে বলতে হয়েছিল ওনাদেরকে ওই ট্রান্স থেকে বের করানোর জন্য যে আমার শেষ হয়ে গেছে করা। তারপরে বললো ও আচ্ছা, ওকে, তো আপ इंट्रोडक्शन दे दीजिए। তারপরে इंट्रोडक्शन নেওয়ার পর ঠিক 2 দিন পর আমার ফোন আসে, ওই যে সকাল থেকে এত অভিনেতা অভিনেত্রী সিনিয়ররা গিয়েছিলেন, এসেছিলেন, সবাইকে ছাপিয়ে আমাকে ওনারা সিলেক্ট করেছেন একমাত্র। এটা কত বড় পাওয়া! আর যেই অডিশনটা আমার ওরা নিতেই চায়নি, সন্ধে 6টার সময় আমি জাস্ট লিটলি নক করে বলেছি যে আমি সকাল থেকে শাড়ি পরে আছি, প্লিজ আমাকে। আর আমি না জানতাম না তো মনোলগ করতে হবে, আমি তো ভাবছি স্ক্রিপ্ট দেবে। আমি লাস্ট বলেছি 5 মিনিটের মধ্যে, এতক্ষণ আছে আবার 5 মিনিট চাইছেন। আর আমি তো জানতাম না আমার মনোলগ করতে হবে, আমি একটু 5 মিনিট জাস্ট রিভাইজ করে নিই। বলে ঠিক আছে, জলদি গিয়ে বলে এইভাবে ওরা ছিল। তারপরে দেখলাম আস্তে 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 এই হলো, এই হলো, তারপরে এই হলো, তারপরে এই হয়েই থেকে গেল। তারপরে আমি বললাম যে হয়ে গেছে আমার অডিশনটা। তো এই আমার প্রথম বলিউড কাজ, যেটা দাদা সাহেব ফালকেও পেয়েছিল। হ্যাঁ, অ্যান্ড প্রথম আমার ক্যামেরার সামনে অভিনয়, অ্যান্ড ওটার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল। অ্যান্ড ওটা অরিদীপ্ত সিনেমা হলে গিয়ে দেখেও আসতে পেরেছিল, যাক। দেখেওছে। তারপরে যেটা হলো, ঠিক তারপরেই সমস্ত কিছু একটু উল্টোপাল্টা হয়ে গেল। তারপরে হঠাৎ করে একদিন, আহ, তখন আমি ফ্যাশনে ভীষণভাবে পপুলার ফেস, কারণ অরিদীপ্ত ফ্যাশন ফটোগ্রাফার ছিল। আচ্ছা। অ্যান্ড ও আমাকে যেভাবে ছবি তুলেছে না, অনেক মানে যারা পুরনো ফটোগ্রাফার তারা এখনো অবধি বলে যে মৌমিতাকে অরিদীপ্তর মতো করে কেউ ছবি তুলতে পারেনি। কারণ আমার তো সমস্ত ফিচারের সঙ্গে ও তো ওয়াকিবহল, ও তো সব থেকে ভালো ভাবে আমাকে জানে, চেনে। তো ওইভাবে ও যেরকম ছবি তুলেছে, ওই ছবি আমার আর কেউ তুলতে পারেনি।
তো তখন ওর ছবির দ্বারাই আমার কিন্তু ফ্যাশনে, ওই যে 4 বছর আমি বসেছিলাম হুম, হুম। ট্রেনিং করছিলাম, শুধু ট্রেনিং করিনি, তার পাশাপাশিও আমাকে ফ্যাশনে ইন্ট্রোডিউস করে। অ্যান্ড ফ্যাশন মডেল হিসেবে আমি ভীষণ পপুলার হই তখন। তার জন্য আমি ওই বিভিন্ন তিলোত্তমা শো অ্যান্ড হুম। পিসি চান্দ্রা এগুলোতে গ্রুমার হিসেবে যাই এখন। তার কারণ হলো তখন আমি অরিদীপ্তর কাছে ফ্যাশন হিসেবে আমি ভীষণভাবে পপুলারিটি পাই। অ্যান্ড আমি প্রত্যেকটা ফ্যাশন শো বলো, ম্যাগাজিনের শ্যুট বা প্রোডাক্ট শ্যুট, এগুলো আমি চুটিয়ে করছি তখন। তো সেই জন্য আমার লখনৌতে শো ছিল। আর লখনৌতে গিয়ে আমি খবর পাই অরিদীপ্ত এখানে অসুস্থ এবং হসপিটালাইজ করতে হয়েছে। আমি রাতারাতি শো কমপ্লিট করে আমার পরের দিনের ফ্লাইট ছিল, বাট আমি তখনই রাত্রেবেলা ভায়া দিল্লি কলকাতায় এসেছি। তারপরে আমি যেটা জানতে পারলাম, আমার না পুরো মনে আছে, আমি 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 রেজিস্টার করতে পারছিলাম না আমি কিভাবে রিয়্যাক্ট করব এবং আমি কি করব। তার কারণ হলো আমাকে ডক্টর বলল যে ওর দুটো কিডনি ফেল এবং ওকে একমাত্র ট্রান্সপ্লান্ট করাতে হবে, না তো ও বেশি দিন বাঁচবে না। তো মানে এটার আগে কখনো সেই সিমটমস কিছু নাথিং, ওর মতো সুস্থ মনের এবং সুস্থ শরীরের মানুষ আমি দেখি তার আগে। ওই জন্য আমি এখন প্রত্যেকটা আমার পরিচিত মানুষকে বলি হেলথ ইজ ওয়েলথ। হেলথ কিন্তু একটা একদম কমপ্লিটলি সুস্থ মানুষকে আমি মুহূর্তের মধ্যে মৃত্যুশয্যায় দেখেছি। তো আমি জানি যে মানুষের শরীর এতটা ফ্রাজাইল না। এখনকার দেখবে মানুষজন ভীষণ রুটিন লাইফ বিশ্বাস করে না, রাত্রিবেলা অবধি জাগছে বা যে কোনো খাবার খাচ্ছে, কিন্তু এতটা রুটিন লাইফ মেনটেন করে একটা মানুষকে আমি এরকমভাবে সাফার করতে দেখেছি। তো আমি তার জন্য প্রত্যেককে আমি গাইড করি যে দেখো, মানুষের শরীরটাই সম্পদ। আজকে শরীর থাকলে তুমি সব কিছু করতে পারবে। তো তাই জন্য এই খাওয়ার স্কিপ করা, ডিনার স্কিপ করা, ব্রেকফাস্ট স্কিপ করা বা রাত্রিবেলা অবধি জেগে পার্টি করা বা একটা যে কোনো রকমভাবে লাইফস্টাইলটা মেনটেন করা, এটা ওয়ে আউট নয়। মানুষকে কাজ করতে হবে, তো বেঁচে থাকতে হবে তার জন্য। তো অরিদীপ্ত এতটা সুন্দর লাইফস্টাইল, ওর কাছ থেকেই শেখা আমার। কিন্তু ও, যাকে আমি কোনোদিন জ্বর হতে দেখিনি, ভুগতাম আমি বেশি। গ্রাম থেকে এসে এখানকার ওয়েদারে, হ্যাঁ, হুম। অনেক টাইম লেগে গেছে আমার বিভিন্ন রকমভাবে সমস্যা হতো। কিন্তু আমাকে যখন বলল না ডক্টর যে ওর দুটো কিডনি ফেল এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, তখন আমার যেটা মনে হলো আশেপাশে কেউ নেই। অরিদীপ্তর বাবা তো থেকেও ছিল না, কারণ অরিদীপ্তর বাবা সঙ্গে অরিদীপ্তর একটা মানসিক হুম। আহ, একটা গ্যাপ ছিল। হুম, এটা আমরা হ্যাঁ, নিউজ আলাদা পেপারেও থাকতো, পড়েছি। হ্যাঁ। কিন্তু এই আলাদা থাকার জন্য ইগোটা এতটাই বেড়ে গেছিল যে এত সমস্যার কথা শুনেও কিন্তু তিনি এগিয়ে আসেননি। কিন্তু তার জন্য কি তুমি তোমার অসুখটা থেমে থাকবে? থেমে থাকবে না তো, সময়টাও থেমে থাকবে না। তো ফলত কি করতে হলো, কি আমাকে পুরোটা উম, ধরে ফেলতে হলো যে আর তো কেউ নেই। আমি তার পরের দিন থেকে শুরু হলো আমার একটা অন্য চ্যাপ্টার। এই যে পরের প্রত্যেকটা শো ক্যান্সেল, অডিশন ক্যান্সেল, শুটিং ক্যান্সেল, আমি কোথায়? আমি পিয়ারলেস হসপিটালের বেঞ্চে বসে আছি। আমি রক্ত, মানে ওর জন্য ব্লাড খুঁজছি, ইঞ্জেকশনে জোগাড় করছি, চাঁদা তুলছি, ফাউন্ডেশনগুলোতে বিভিন্ন যে হেলথ ফাউন্ডেশনগুলো টাকা দেয়, হেল্প করে। ইভেন আমাকে এটাও চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, ত্রিদীপ ঘোষের ছেলের কিসের দরকার। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ তুমি একজন ওয়েল এস্টাবলিশ মানুষের জন্য তুমি কি করে চাঁদা চাইছো। তখন আমাকে প্রত্যেক দিন ওই গল্পটা আবার করে বলতে হতো যে এই প্রবলেম, এই জিনিস। ওর লেখা একটা চিঠি ছিল, আমার বাবা আমাকে দেখে না, আমার বন্ধুরা চাঁদা তুলছে, হেল্প করুন। এইবার এই বন্ধু থেকে গিয়ে প্রবলেম হলো। আমি তো বন্ধু, আমার পরিচয় কি? আমি যে ভেলোরে নিয়ে যাব ওকে, কিডনি তো একটা অর্গান, অর্গান ট্রান্সপ্লান্ট তো তোমাকে একটা ফ্যামিলি মেম্বার হয়ে অ্যাপ্লিকেশন করতে করতে হবে হবে। স্বাস্থ্য ভবনে বা যেখানেই যাও না কেন। এই আমার অরিজিৎটাকে রেজিস্ট্রি করা। আচ্ছা, মানে হ্যাঁ, মানে এইটার জন্য তোমরা রেজিস্ট্রি হসপিটালাইজ করলে? থেকেই আমাদের রেজিস্ট্রি হয়েছিল। অ্যাকচুয়ালি কিছু করার নেই। তার কারণ হলো যে ওকে, আমার তখন অত কিছু ভাবিনি, আমি ওকে বাঁচানোর জন্য। অ্যান্ড আমার বাবা মার ফুল সাপোর্ট ছিল। তার কারণ হলো যে আমার বাবা মাকে তো আমি সেই ছেড়ে চলে এসেছিলাম। অরিদীপ্তই যে, মানে অরিদীপ্তই আমাকে আমার ফ্যামিলির সঙ্গে আবার আহ, সমস্ত কিছু ঠিক করায়।
স্ট্যাবলিশ করায়, আমার ভাইকে আর আমাকে এক জায়গায় বাড়ি ভাড়া করে দেয়। তো অরিদীপ্তর মতো একটা মানুষকে পেয়ে আমার বাড়ির লোকও ভীষণভাবে মানে শান্তিতে ছিল। তো বাড়ির বড় ছেলে হয়ে গেছিল অরিদীপ্ত। তাকে বাঁচানোর জন্য আমার লাস্ট উপায় ছিল যে আমাকে ওয়াইফ হতে হবে ওর। আদারওয়াইজ আমি ওই গ্রান্টগুলো, ওই ডোনেশনগুলো পাবো না, বা ওই সিগনেচার অথরিটিটা পাবো না। কারণ বাবা মা ভাই বোন বা ওয়াইফ ছাড়া তুমি এই এইটার ট্রিটমেন্ট করাতে পারবে না কিডনির। কারণ তোমাকে ট্রান্সপ্লান্টের জন্য একটা অর্গান খুঁজতে হবে, অথরাইজড হুম হতে হবে হুম তোমাকে। ভেলোর নিয়ে গেলাম, চেন্নাই নিয়ে গেলাম, পিয়ারলেস, এই করে আমার 3.5 বছর কেটে গেল। কি করে যে কাটলো আমি নিজেও জানি না। মানে ইভেন আমার পিয়ারলেসে না সিইও থেকে আরম্ভ করে, মানে যে মেন আছে উনার থেকে আরম্ভ করে একজন সুইপার, সবাই আমাকে এখনো অবধি চেনে। তার কারণ হলো আমি পিয়ারলেসেই কাটিয়েছি দিনের দিন রাত। ডায়ালিসিস চলতো, আমি ট্রান্সপ্লান্টের অর্গানের জন্য অ্যাপ্লিকেশন করা, স্বাস্থ্য ভবন যাওয়া, তারপরে চাঁদা তোলা, ব্লাড খোঁজা। একটা একটা ইঞ্জেকশন 10,000 টাকা করে দাম ছিল, প্রত্যেক সপ্তাহে 2টো করে লাগতো। তো আমার একটা গাড়ি ছিল, আমার কিছু জুয়েলারি বানিয়েছিলাম, যেগুলো আমরা বিয়েতে হয় না যে নিজের বিয়েতে নিজেই হুম জুয়েলারি করব। ওই মানাপুরামে একে একে জুয়েলারি আমার অকশন হলো। সব মানে বিয়ের জন্য যে জুয়েলারিগুলো পরিও নি সেগুলো অকশন করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার যে গাড়িটা করে, মানে শখের গাড়ি, সেটা আমি বিক্রি করেছি। প্লাস মানে আমি নিজেও জানি না যে তখন কিভাবে এক একটা করে দিন, এক একটা করে রাত চলে গেছে, শুধুমাত্র ওর বিশ্বাসে। মানে আমাকে বাঁচিয়ে নেবে, মানে তুই আমাকে বাঁচিয়ে নিবি, মানে রীতিমতো ওই মুন্না ভাই এমবিবিএসে যেমন জিমির লাস্ট ডেথ বেডে ও ভেবেছিল হুম যে সঞ্জু এসে ওকে, সঞ্জয় দত্ত এসে ওকে বাঁচিয়ে নেবে, ওই রকম ও করতো, আমাকে মানি বাঁচিয়ে নেবে। আর ওই বিশ্বাসটাতে না আমি পাগলের মতো দৌড়াদৌড়ি করতাম। কিন্তু আমার যত আমি এইদিকে ইনভলভ হলাম, আমার ক্যারিয়ার থেকে আমি তত দূরে চলে গেলাম, লোকে ভুলে গেল আবার। তার কারণ হলো যে এখানে তো মানুষের সঙ্গে ডিট্যাচ হলেই মানুষ ভুলে যাবে। কিন্তু আমার কাছে ফার্স্ট আর ফরমোস্ট ছিল অরিদীপ্তকে বাঁচানো। ও বলতো যে আমি মরে যাব, তো মানুষ ভুলে যাবে, আমরা তো সিনেমা বানাবো ভেবেছিলাম। তো আমরা একসঙ্গে সিনেমার গল্প লিখতাম, স্ক্রিপ্ট লিখতাম, সমস্ত কিছু। ওই সিনেমাগুলো আমাকে বানাতে হবে, ওর জন্য আমার অনেক গুরু দায়িত্ব রেখে গেছে। বাট যেটা হয়েছে, একদিন আমার কাছে আর না ডায়ালিসিসের প্রচুর খরচা, হ্যাঁ। এবার ফাউন্ডেশনগুলোর তো কিছু কিছু লিমিটেড পয়সা করে থাকে, ওইগুলো তো একটা সময় গিয়ে শেষ হবে। এবার শেষ হয়ে গেছে আমার কাছে সেদিন, আমার মনে আছে 1,320 টাকা পড়ে, আর একটা ডায়ালিসিস 2,400 টাকা লাগে। তো এবার আমি ওকে বলছি আমি তো ডায়ালিসিস করাতে পারবো না, আমি কি করে করাবো? আর ডায়ালিসিস না করলে তো মানুষ বাঁচবেই না। তো আমি ওকে বলেছিলাম, ভীষণ শক্ত হয়ে বলেছিলাম যে তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, আমি পারছি না। কারণ আজকে যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বাবা আমাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাবে যে তো আমার ছেলেকে মেরে ফেলেছি আমি, হ্যাঁ। এইটা ও না ঝরঝর করে কাঁদছিল যে আমি ওখানে গেলে মরে যাবো, মানে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বাট আমি ভীষণ এ, উম, ওই আর কি অভিনয়ই করেছিলাম ওর সামনে যে যেতে তোমাকে হবে, আমি পারছি না, আমি এত দায়িত্ব নিতে পারবো না। মানে খুবই স্ট্রিক্ট হয়েছিলাম, কারণ আমি জানি যে ওর কাছে নরম হয়ে গেলে ও আর যেতে পারবে না, আর ও না গেলে ও আর বাঁচবে না। তোর বাবার শর্ত দিয়েছিল, তুই হয়তো জানিস হুম শর্তটা, যে আমাকে ছেড়ে আসতে হবে, তাহলে ওকে চিকিৎসা করাবে। সেই শর্ত অনুযায়ী ও যায়, অ্যান্ড মুহূর্তের মধ্যে দেখি ওর জিনিসপত্র না খুলতে, মানে ড্রাইভার এসে সব জিনিসপত্র তুলছে, ও আমার আমার আর ওর তৈরি করা জিনিসপত্রগুলো খুলে খুলে নিয়ে যাচ্ছে। মানে ওর বাবা বলেছে সব নিয়ে চলে আসতে। আমার কাছে কিচ্ছু নেই, জানিস তো অরিদীপ্ত স্মৃতি ছাড়া, মানে আমার কাছে কিছু নেই ওর, তোমার মতো নাথিং। স্ট্রংগেস্ট পার্সন আমি দুটো দেখি। আমি তোমার কাছ থেকে যতবার শুনি আমার মানে গলা ভীষণ আটকে আসে, বিশ্বাস করো। তারপর যেন তারপর মানে ও 2017 সালের মে মাস, আমার মনে আছে 1লা মে, ওকে পাঠানো হলো বাড়ি। তার কারণ হলো যে আমার কাছে সত্যি ডায়ালিসিসের পয়সা ছিল না। তারপর ডায়ালিসিস করতে গেল, অ্যান্ড ওকে শর্ত দিল যে আমার সঙ্গে যোগাযোগ রাখা যাবে না। কারণ একটা ছিল, অদ্ভুত কারণ, মানে নিজের কাছে খুব ছোট মনে হয় এখনো ভাবতে গেলে,
যে ওনার ধারণা ছিল যে আমি একটা মৃত্যু পথযাত্রী মানুষকে রেজিস্ট্রি করেছি, কারণ আমি জানি ও মারা যাবে এবং মারা যাওয়ার পর সমস্ত প্রপার্টির আমি একাকিত্ব মালিকানা পাবো। অনেক নিচু করে দেওয়া যায় জানিস তো, মুহূর্তের মধ্যে প্রচুর প্রত্যেকটা এফোর্ট যেন মনে হয় যে কোথায় যে হারিয়ে যাচ্ছে। মানে এত সময়, এত ডেডিকেশন, এত বাঁচানোর চেষ্টা। আর আমার কাছে না অরিদীপ্তকে আমি পাপা বলতাম একটা কারণে, কারণ ও তো আমাকে গড়েছে একটা বাবা একটা মেয়েকে যেমনভাবে গড়ে। বাট একটা সময় পরে ও আমার বাচ্চা হয়ে গেছিল, কারণ ও তো বেড রিডেন ছিল। মানে একটা বাচ্চাকে যেমন করে বড় করতে হয় না, মানে ও তো বেডেই সমস্ত কিছু করে ফেলছে, পরিষ্কার করতে হচ্ছে, খাই দিতে হচ্ছে, নাকে অক্সিজেনের সিলিন্ডার থেকে ওই পাইপটা গুছতে হতো। আমি রাত্রেবেলা ঘুমাতাম না, কারণ একটা দুটো সিলিন্ডার রাখা থাকতো, একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে আরেকটা সিলিন্ডার লাগাতে হবে। তো আমি যদি ঘুমিয়ে যাই, যদি সিলিন্ডারটা শেষ হয়ে যায়, তাহলে তো শ্বাসকষ্ট শুরু হবে। ওই জন্য আমি জেগে থাকতাম। ও যতক্ষণ না মানে ও ঘুম থেকে উঠতো ততক্ষণ আমি ঘুমাতে পারতাম না। আর আমি না ওকে এতটাই মানে হয় না, প্রেমটা তো পরে হয়েছে, প্রেমটা আমার তখন তো প্রেমই হয়নি। তো ওকে তো আমি ভীষণ গুরু হিসেবে অ্যান্ড মেন্টর হিসেবে ভালোবাসতাম। তো ও যদি যেদিকে মাথা করে থাকতো না, সেদিকে আমি মানে ওর পায়ের দিকে মাথা করে শুতাম আমি। মানে ওর পাশাপাশি আমি শুয়ে আছি, ওটাও কেমন একটা লাগতো। কিন্তু আমি ওর ওয়াইফ, কিন্তু কিন্তু আমি পাশাপাশি কোনোদিন আমি শোয়ার মানে ওই সাহসটাই হয়নি, কারণ আমার মেন্টাল মানে অদ্ভুত একটা প্রেম বলতে পারি সেটা। কিন্তু হ্যাঁ, আমি ওরকম ভাবেই থাকতাম, আমার পায়ের দিকে মাথা করে থাকতাম। তো এইভাবে কাটতে কাটতে ওকে নিয়ে চলে গেল। কিন্তু ওই যে ভালোবাসা, আমাদের তো পোষ্য ছিল অনেকগুলো, পোষ্যগুলোর জন্য তো ও বাবা আমি মা। তো ওই টানে অ্যান্ড আমার টানে ও লুকিয়ে লুকিয়ে ও ডায়ালিসিস থেকে আমার সঙ্গে দেখা করতে আসতো। অ্যান্ড দেখা করে মানি আমি বলেছি আমার এখনো ডায়ালিসিস চলছে, তো এটা দে ওটা দে, আমি এটা খেতে পারি না, ওখানে দেয় না আমাকে না, তো আমি বানিয়ে বানিয়ে ওকে খাওয়াতাম। ওইটুকু প্রেম আমাদের, মানে 15 মিনিট বাফারের প্রেম, লুকিয়ে লুকিয়ে দেখা করা। হসপিটালে গিয়ে আমাকে, হসপিটালে তো সবাই আমার সাপোর্টার, হসপিটালে গিয়ে ডায়ালিসিসের ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু আমাকে ওই প্রিপারেশন নিয়ে ওই ওভারকোটগুলো পরে আমাকে ঢুকতে দিত। কারণ ওই ডায়ালিসিস চলতো 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা। ওই সময় আমরা গল্প করতাম বসে বসে, দিনের পর দিন, রাতের পর রাত আমি ডায়ালিসিসের সময় কাটিয়েছি। তো হসপিটালটাই যেন আমাদের প্রেম করতে গিয়ে বাগানে যায় না, আমরা হসপিটালের বেডে প্রেম করেছি আর কি। মানে সাইড টেবিলে আমি বসে থাকতাম আর আমাদের চুটিয়ে প্রেম করেছি। প্রত্যেকটা ডক্টর এসে ইঞ্জেকশন দিত, হাতটা শক্ত করে ধরে থাকতো, ড্রেসিং চলতো। তো 2018 একটা বছর এইভাবে কাটলো। 2018-র 20 তারিখ মে আমার একটা শ্যুট ছিল। ও এটার থেকে ভালো কথা বলি, আমাকে সেদিন বলে গেল যে মানি আমি তো যাচ্ছি, তোমার তো ক্যারিয়ার 3.5 বছর ধরে অফে আছে, তুমি আবার শুরু করো, তুমি এরকমভাবে নষ্ট করো না, প্রচুর করেছো, তোমার প্রচুর করেছো তুমি আমার জন্য। আমি এখন বাবার কাছে যাচ্ছি, বাবা এবার বাদবাকিটা সামনে নিক। আমার তো ফোন আছে, আমার যদি কোনো প্রবলেম হয় আমি তোমাকে জানাবো, তুমি এখন তোমার ক্যারিয়ারের দিকে একটু লক্ষ্য দাও। তারপরে আমার অডিশন দিতে যাওয়া অনেকদের কাছে, আমার প্রথম বাংলা সিনেমা ভবিষ্যতের ভূত, ভবিষ্যতের। তারপরে কণ্ঠ, এই দুটো ও দেখে গেছিল। অ্যান্ড তুই বিশ্বাস করবি না, ও ডায়ালিসিস চলছে, মুখে অক্সিজেন মাস্ক এমনি করে সরিয়ে বলছে এই কালকের সিন আছে, সিনটা করে দেখা ভিডিও কলে, বা আমি সামনে যখন গেছি সিনটা করে দেখা, হচ্ছে না হচ্ছে না, চোখে অভিনয় হচ্ছে না, অভিনয়টা ঠিক করে করতে হবে। ওই অবস্থায় নিঃশ্বাস নিতে পারছে না, ছেলেটা আমাকে শেখাচ্ছে। এই আমার ভবিষ্যতের ভূত করা, তারপর কণ্ঠ করা, কণ্ঠ পুরোটা দেখেছিল। তারপরে 20 তারিখ মে, একে একে প্যান্থার, তারপরে তারপরে তো পরপর পরপর চলতে পরপর থাকলো। প্যান্থারটাও দেখতে পাইনি, কণ্ঠর শুটিংটা দেখেছিল। অ্যান্ড তখনই ওই 20 তারিখ মে শিবুদার জন্মদিন, আমার বাড়িতে ও এসেছিল। শিবুদার জন্মদিনে আমরা উইশও করলাম শিবুদাকে, ওরা বোলপুরে গিয়েছিল। আমি অ্যান্ড পোস্টটা দেখলাম। একটা গান তখন, খুব প্রিয় ওর গান, আমার হাঁটু জলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে বাকিরা চুপ। সব চুপ হয়ে গেল তারপর। তো ওরা তখন, ও আমার সঙ্গে দেখা করে সেদিন গেল ডায়ালিসিস থেকে, পরের দিন দেখা হবে কনফার্ম। পরের দিন আবার ডায়ালিসিস ছিল। তো রাত্রেবেলা কথাবার্তা হয়ে SMS করে ঘুমিয়ে গেছি। সকালবেলায় 9:30টায় ঘুম থেকে, 9:35 আমার এখনো মনে আছে, ঘুম থেকে উঠেছি, দেখলাম গুড মর্নিং মানি বলে
আমার আমার ছবি পাঠিয়েছে, ওর মেমোরিতে যে 1 বছর আগের ছবিগুলো আসে, ওই ছবি বাচ্চা কাচ্চাগুলো মানে আমার পোষ্যরাগুলো আমাকে ঘিরে ধরে আছে, ওই একটা ছবি পাঠিয়েছে। ছবি পাঠানোর পর আমি তো গুড মর্নিং ব্যাক করব, ব্যাক করার পর দেখছি যে দেখছে না। আমি ভাবছি ব্যস্ত আছে, 0.5 ঘন্টা 40 মিনিট, 10টা বাজছে, 10:30 বাজছে, 12 থেকে ডায়ালিসিস। 12টা যখন বেজে গেছে, ও যখন কল ব্যাক করছে না, তখন আমার অ্যাংজাইটি হওয়া শুরু হয়েছে। এবার আমি পিএলএসে ফোন করেছি, কারণ আমি তো ওর বাড়িতে যেতে পারবো না, তাহলে তো ভান্ডা ফেটে যাবে যে আমার ওর সঙ্গে যোগাযোগ আছে, যদি ওর উম, চিকিৎসা চিকিৎসা বন্ধ বন্ধ করে দেয়। এখন আমার মনে হয় আমি যদি ওর বাড়িতে যেতাম তাহলে আমি হয়তো ওকে দেখতে পেয়ে যেতাম, কিন্তু আমি তো জানি না যে ও নেই। আমি তো ভাবছি আরো ভবিষ্যতের কথা ভাবছি আমি। তো আমি আমার এক বন্ধুকে বললাম, একটা সময় ও দেখলাম ফোনটা সুইচ অফ আসছে, সিঙ্গেল ডাক, মানে আর ডাবল ডাক হচ্ছে না। তখন আমি এক বন্ধুকে বললাম যে প্লিজ একটু দেখবে গিয়ে, আমার খুব চিন্তা হচ্ছে, কারণ ডায়ালিসিসে যায় না এরকম হতে পারে না, কারণ ডায়ালিসিস তো না করলে শ্বাসকষ্ট হবে। হসপিটালে ফোন করলাম, পিএলএসে বললো যে না, ডায়ালিসিসে আসেনি অরিদীপ্ত বাবু। আমার বন্ধুটা বললো আমি তো ব্যাংকে আছি, আমার যেতে যেতে একটু টাইম লাগবে। বললাম ঠিক আছে যাও। এবার ওই যাও বলেছে, আমি না তারপর থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি যে আসবে, আমি খবরটা পাবো। ওই ব্যালকনি থেকেই লাস্ট আমাকে হাত এমনি দেখিয়েছে, মানে আসছি, কালকে দেখা হচ্ছে, এক গালা হাসিকে বারবার করে ঘুরিয়ে একটা টার্ন ছিল, ওই টার্নে ওভারল্যাপ হওয়ার আগে আবার ঘাড় ঘুরিয়ে এরকম করে বাই করতো এক গালে হেসে। আর আমি ওই জানলাটায় চলে আসতাম, যে ওই দূরটা থেকে ওই জানলা দিয়ে দেখা যাবে, মানে এখানে বাই করার পর আমি আবার এই জানলাটায় আসতাম, যে ওই টার্নটা ওই জানলা দিয়ে দেখা যাবে, মানে যতটুকু দেখা যায় আর কি। চোখে হারায় প্রাণ ভোমরা বলতাম আমি, এখনো প্রাণ ভোমরাই বলি। তো ও না 3টে, 4:30, 5টার সময় ও আমার দেখলাম বাইক করে আমার বাড়ির দিকে এগোচ্ছে। 3টের সময় ও গিয়েছিল ওর বাড়িতে খোঁজ নিতে। ও দেখছি বাইক করে আমার বাড়ির নিচে দাঁড়ালো, নিয়ে আর কিছু বলছে না। কি জানি আমি রোবটের মতো, মানে আমি এখনো বুঝতে পারি না, আমার ওটাই লাস্ট স্মৃতি, সেদিনকার আমার কোনো ঘটনা মনে নেই আর, মানে চাইলেও আমি বলতে পারি না। বহুবার চেষ্টা করেছি মনে করার, আমার মনে পড়ে না। এই যে নামলাম আমি সিঁড়ি দিয়ে, নেমে আমি বললাম প্রথম, মরে গেছে। আমি জাস্ট এইটুকু ওয়ার্ড বলেছি, মরে গেছে। ও দেখলাম বাইক ধরে নিচে বসে পড়লো কাঁদতে কাঁদতে। আমি যা বোঝার বুঝলাম। তারপরে আমি ওই জামা কাপড় পরেই দৌড়াচ্ছিলাম। আমাকে কেউ একজন ধরলো চেপে, ধরে বললো যে কোথায় যাচ্ছিস? আমি বললাম অরিদীপ্তর কাছে। বললো গিয়ে লাভ নেই, সকালবেলা ওকে পুড়িয়ে দিয়েছে শ্মশানে নিয়ে গিয়ে। বললাম মানে? বললো ওর সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ওর 12:30 1টার মধ্যে ওর শ্মশানের কৃত্য কমপ্লিট হয়ে গেছে, কিছু নেই আর কি দেখবি তুই। ওই যে আমি তার পরের মুহূর্ত থেকে আমি জানি না, দুদিনের কোনো স্মৃতি নেই আমার কাছে। জাস্ট পুড়িয়ে দিয়েছে, জানানোর প্রয়োজন মনে করেনি। জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে, অন্যরা জিজ্ঞেস করেছিল বলে আমি জানানোর প্রয়োজন কিন্তু পরদীপ তো আমাকে ছাড়া মানে জল অবধি খায় না, নিঃশ্বাসটা নেয় না। সে তাকে পুড়িয়েই দিচ্ছে, সে নেই, জানানোর প্রয়োজন মনে করেনি। একটা ওয়ার্ড কত ইজিলি বলে দেওয়া যায়, বাট জানানো দরকার ছিল। তো শক্ত মানুষ আমি খুব কম দেখেছি মমিতাদি, খুব কম। হয়তো এত ডিটেলসেও জানতাম না, যেটুকু জানতাম খবরের কাগজ বা সবাই যেটুকু জানে আমিও সেটুকু জানতাম। আজকে এতটা কাছাকাছি তোমার থেকে শুনলাম, আমি কি বলবো, আমি কিছু, আমি কিভাবে বাকি কি জিজ্ঞেস করবো আমি জানি না। আমার হয় না ওই তোমার একটা পোস্ট দেখে আমি তোমায় বলতাম না আমার খুব গলা ভারী হয়ে আসে তোমার এই বিষয়টা শুনে। আমার মানে কি হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি তো দূর থেকে শুনছি, এত তো কাছেও নেই, তারপরেও মনে হচ্ছে যেন কথা বলতে পারবো না। ওই যে তোমাকে আমি বললাম না, তোমার তোমার মধ্যে রয়েছে। এবার যাই হোক, ব্যাপারটাকে একটু, বিষয়টা একটু হালকা হওয়া দরকার, অনেকটা আমরা ভারী হয়ে গেছি। হ্যাঁ, এত বড় তো জার্নি মমিতাদি, আবার আমরা একটু ঠিক হই। ওই যে ওই হাসিটাই ভুলিয়ে দেয় সবকিছু। এই যে তুমি এই যে গ্রুমিং এর ব্যাপার বলছো, যে নিজেকে গ্রুম করা, হুম। কিভাবে কিভাবে নিজেকে গ্রুম করেছিলে?
কারণ প্রত্যেকটা অভিনেত্রীদের নিজেকে গ্রুম করার প্রয়োজন হয়, যেটা তোমার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। ওই যে বাইরের চাকচিক্যটা না থাকলে হ্যাঁ, তোমাকে কেউ মানে সেইভাবে গ্রহণযোগ্য করে তুলবে না, সে তোমার মধ্যে যত কিছুই থাকুক না কেন। খুব সত্যি কথা। এটা আমি দেখেছি আমার নিজের লাইফ। এটা হলো আমি যতটা ভেবেছি না মাটির কাছাকাছি থাকবো, সাধারণভাবে হুম। থাকবো, আমাকে এটাও শুনতে হয়েছে, মানে আমারই ছবি আমার কাছ থেকে ইন্টারভিউর বুম সরিয়ে নেওয়া হয়েছে। অন্য কেউ খুব ভীষণ ড্রেস টেকড আপ হয়ে এসছে, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এবং আমার খুব কাছের একজন মানুষ বলেছে যে এডিট টেবিলে তো তোমারটা বাদ চলে যায়, কারণ তুমি খুব খেটে খাওয়া মানুষের মতো দেখতে, তাই জন্য তোমার একটা গ্ল্যামার নেই তোমার মধ্যে, তাই জন্য তোমার বুমে ইন্টারভিউ নেওয়া বারণ। তো মানুষ কতটা প্লাস্টিক পছন্দ করে। একদম, এটা আমরা আলোচনা করি, মানে চকচকে, মানে কোনো রকম দাগ থাকবে না, কোনো রেখা মেকি। থাকবে না, ভীষণ মেকি। মমিতাদি, আমি মানে প্রিমিয়ার বিভিন্ন রকমের এই রকম পার্টিতে যাওয়া বন্ধ করে দিয়েছি, তার কারণ আমি তো একটা কোনায় দাঁড়িয়ে থাকি। আমি তো সবে শুরু করেছি, মানে এই ১-১.৫ বছর হলো শুরু করেছি, কিন্তু তার আগেও যেটুকু যাতায়াত ছিল, যতদিন মিডিয়া ইন্ডাস্ট্রিতে হুম। ছিলাম, আমি একদম প্রিমিয়ার একদম কোনায় চলে যাই, কারণ আমি প্রচুর অভিনেতাদের সামনে থেকে দেখেছি তারা দাঁড়িয়ে আছে, তাদের সম্পর্কে মিডিয়া জানে পর্যন্ত না যে এরা কারা বা এদের কাজ কি। এরা এখানে দাঁড়িয়ে আছে, ওদিকে কে আসছে না আসছে, মানে একটা ওয়েল ড্রেসড, একটা চকচকে, মানে একটা মিকি ভাবে তারা ছুটছে, মানে রাশ একটা বুম নিয়ে, মাইক নিয়ে। আমি জানি তাদের প্রতিও তাদের উপরও অনেক প্রেশার থাকে, কিন্তু ওই কোনায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেছি কি লেভেলে অভিনয় করতে। আমি নাম বলছি না, মানে মানে কবেকার দাপুটে অভিনেতা, মানে সেও দাঁড়িয়ে দেখছে, হাসছে। আমি বললাম, দাদা, তুমি কিছু মানে তুমি এরকম আলোচনা করছিলাম আর কি, কি হচ্ছে এগুলো, মানে কেউ জানলো না, মানে কেউ পড়াশোনাটাও করবে না যে এই ছবিতে আর একজন অভিনয় করেছে, তার চরিত্রটা বা সে আগে কি করেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটা দেখবে না। দেখবে না। কি দেখবে বলতো? ইনস্টাগ্রামে তার কত ফলোয়ার, ফলোয়ার্স রয়েছে। তার রিচ কতটা। তার কারণ হলো র্যাট রেস চলছে এখানে। অভিনেতার অভিনয়ের জীবনযাপনে কখনোই এই ফলোয়ার কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়তো না। এটা হয় না। খুব ইদানিং হয়েছে। তাই জন্য কি হয়, যারা ওই আইডিওলজিতে এখনো বিশ্বাসী যে আমি কাজটা করে যাব সততার সাথে, অনেস্টলি আমি আমার নিজের ক্রাফটটা দেখাবো, তারা কিন্তু ওই কোনায় দাঁড়িয়ে থাকছে, ইনক্লুডিং হ্যাঁ মিও। মৌমিতাদি, রিলস বানাতে পারবো না, সত্যি কথা বলছি। আমি ওই তুমি আমি ফটো তোলার কথা বলছি, তুমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলে, ওটা তোমার, মানে তুমি রপ্ত করেছো, নিজেকে গ্রুম করেছো নিজের চেষ্টায়, কিন্তু সবাই তো ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে তোমার অভিনয় করতে আসে না, তার না। মধ্যে আমিও একজন। আমি সত্যিই পারি না রিলস বানাতে, মানে চেষ্টা করেও পারবো না, হয়তো সুন্দর করে শাড়ির আঁচলটা ওড়াতে পারবো না। হ্যাঁ, মানে তো সেইভাবে রেগুলার বেসিসে নিজের মানে অ্যাকাউন্ট মেনটেন করা, সোশ্যাল মিডিয়া মেনটেন করা, কমিউনিকেট করা। এক্স্যাক্টলি। এখানে পুরোটাই না বিজনেস হয়ে গেছে। কেন বলছি? কাজ করার সাথে সাথে দুটো তিনটে ছবি লাগে, তোলা হলো, সেটা মানুষজন চায়, প্রোফাইল চায়, এইটুকুই তো নিড। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই কন্টেন্ট, প্রত্যেক দিন কন্টেন্ট দিতে হবে, অ্যান্ড রিলস বানাতে হবে, রিচ এত কের ওপরে থাকতে হবে, এইটা কোন অভিনয় দক্ষতার নিড হতে পারে? আমি এখনো এই ইকুয়েশনটা মেলাতে পারিনি। আর এটা মেলাতে পারিনি বলেই ওই প্রথমে মেলাতে পারতাম না খেটে খাওয়া মানুষের মতো। আমি তখন বলতাম যে খেটে খাওয়া মানুষের চরিত্র তো দরকার। হুম। সবাই তো আর আমরাও তো খেটেই খাচ্ছি। সবাই তো খেটে খাচ্ছি। এবার ওখানে দাঁড়িয়ে দেখলাম যে না, মানে প্রত্যেকটা মানুষ না এখানে ভেতরে কে কতটা জানে, কার কতটা নলেজ, সেটা নিয়ে লিস্ট বদর। কাকে কোন ব্র্যান্ড পরে আছে, কোন জামা কাপড় পরে আছে, লিপস্টিকের শেড কি পরেছে, নেল আর্ট করানো আছে কিনা, তার পেছনে কটা ফটোগ্রাফার, কটা ডিজাইনার দৌড়াদৌড়ি করছে, এইটা নিয়ে পুরোটা চালনা হচ্ছে। এখানে কিছু করার নেই, কারণ হলো যে এটা একটা ফেজ যাচ্ছে, এই ফেজটা কেটে যাবে, কারণ এটা আলটিমেট হতে পারে না। কখনো নয়। ঠিক আছে? হুম। কিন্তু আমরা খুব ভীষণভাবে অভাগার মধ্যে পড়ি যে এই ফেজটা আমাদেরকে, আমরা ওই ফেজটার মধ্যে মধ্যেই আছি। যাচ্ছি। আমাদের টাইম লাইনটা এটার সঙ্গে ওভারল্যাপ হয়ে গেছে।
আমরা ওই কিন্তু টাইম লাইনটা তবু দেখা তোমাকে তো এইটার মধ্যে দিয়ে যেতে হয় না, হ্যাঁ তোমার তো অলরেডি একটা পজিশন হয়ে গেছে। পজিশন হয়েছে ঠিক আছে, সেটার জন্য না, কিন্তু আমি তো আর ইনফ্লুয়েন্সার নই। একদম এখানে তো ইনফ্লুয়েন্সাররা একটারা গুলিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি যখন দেখছি যে এত দিন ধরে অডিশনের লাইনে দাঁড়িয়ে এতজন দাঁড়াচ্ছে, হ্যাঁ তাদের মধ্যে সবাই যে অভিনেত্রী তাও না, অনেকে না অভিনেতাও রয়েছে, হ্যাঁ, মানে তাদের স্বপ্ন তো সবার থাকে, কিন্তু এদের মধ্যে তো প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা অভিনয়টা সিরিয়াসলি করতে চায় বা পারে, থিয়েটারের লোকজন রয়েছে। সেখান থেকে সব বাদ দিয়ে যখন যারা কন্টেন্ট ক্রিয়েটাররা যখন সেই জায়গাটা নিচ্ছে, সেই জায়গাটা তো গায়ে লাগারই একটা বিষয়। দর্শক না সব থেকে জানতা জানার্দন। দর্শক কিন্তু বুঝিয়ে দেয় যে আমাদের ভালো লাগছে না। এটা ঠিক, জানো তো আমি রিসেন্ট অঙ্ক কি কঠিন দেখলাম, আমি দেখলাম যে সবকটা এক ঝাঁক নতুনদের দেখতে হুলিয়ে দর্শক যাচ্ছে। এই জিনিসটা আমি ডাইনি বলে একটা সিরিজ দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিয়েটারের, কিন্তু হুম হুম, ম্যাক্সিমাম লোকজন সবাই সবাই থিয়েটারে করেছে। মানে মারাত্মক অভিনেতারা কাজ যাদেরকে করেছে। সাধারণত আমরা ওই র্যাট রেসে রিল বানানোর কম্পিটিশনে দেখতে পাই হুম না, হুম হুম, কিন্তু তারা তো ধুয়ে নিয়ে গেল। ধুয়ে দিয়ে গেল, বুঝতে পারছি না কাকে ছেড়ে কাকে কাকে দেখবো। দেখবো, ঠিক। তো চোখ খুলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র হচ্ছে, বাট আমরা না ঠুলি পরে রেখেছি। মানে আমরা না, মানে আমি বলছি আর কি, হুম যে যারা দেখতে চায় না তারা একটা এরকম ঠুলি পরে রেখেছে যে আমি দেখবো না, আমি হুম, ইনফ্লুয়েন্সারই চাই, আমার আমি রিচই চাই। তো এইটা একটা ফেজ যাচ্ছে, এই ফেজটা বেশি দিন স্টে করবে না। তার কারণ হলো যে আমি তো বারবার বলি, আমার যেহেতু প্রথম বম্বে দিয়ে শুরু, বম্বের ইন্ডাস্ট্রির সঙ্গে আমি বহুদিন জড়িত ছিলাম, প্লাস কাস্টিংও করেছি বহুদিন ধরে যাবৎ। তো আমি ওই প্রসেসটা দেখে এসে আমি তখনও বলতাম যে প্রায় 15-20 বছর পিছিয়ে আছে কলকাতা। এইবার এখন যেটা চলছে প্যাপস, হুম, রিচ, ইনফ্লুয়েন্সার, এই ঘরানাটা চলছে। কিন্তু এইটা যখন কেটে যাবে আবার অভিনেতাদের দরকার পড়বে, কারণ ইন্ডাস্ট্রিকে তো বেঁচে থাকতে বেঁচে হবে। থাকতে হবে, ঠিক। ইন্ডাস্ট্রি তো আর ওরকমভাবে মানে চলে গেল, লুপ্ত হয়ে গেল, এটা হতে দেবে না। হুম লুপ্ত থেকে বাঁচাবে কে? ভালো কাজ। হুম, ভালো কাজ করতে গেলে তোমাকে ক্রাফট ভালো লোকজন আনতে হবে। অবশ্যই। শুধুমাত্র রিচ দিয়ে তো আর ভালো কাজ হবে না, রিচই হবে। হুম তো এটা একটা ফেজ, আমার মনে হয়, আমার বিশ্বাস এটা কেটে যাবে। এবং ভালো অভিনেতা অভিনেত্রী যারা অনেস্টলি কাজ করে মাটি আঁকড়ে পড়ে আছে, তাদের আবার ইউজ করা হবে, সেটা একটু দেরি করেই হোক না কেন। আমি একটা হুম, ইন্টারভিউতে শুনেছিলাম, নীনা গুপ্তার ইন্টারভিউ, যে আমি বসেছিলাম যখন আমি যুবতী ছিলাম, আমার রিঙ্কেল ছিল না, আমার ফেস খুব টান, প্রত্যেকটা বডি টান ছিল, অ্যান্ড আমার অনেক এনার্জি ছিল, কিন্তু আমি বসেছিলাম, আমার কেউ ডেট নেয়নি। কিন্তু তখন যারা ডেট দিয়েছে তারা এখন বসে আছে। আমি এখন বৃদ্ধ, আমার এখন রিঙ্কেল হয়ে গেছে, আমার শরীরের চামড়াগুলো ঝুলে গেছে, বাট আমি এখন ডেট দিয়ে শেষ করতে পারছি না। তো আমার এই বার্ধক্যটা অনেক বেশি শ্রেয়, কারণ আমি ওরকম, তারা এখন বসে আছে, তারা কাজ নেই তাদের। আমার এই বার্ধক্যটা ভাল লাগছে যে আমি এত কাজে ব্যস্ত যে আমি সময় দিতে পারছি না। তো আমার এটা ভীষণ ইন্সপায়ার্ড করেছিল যে হ্যাঁ, সত্যি কথা। এই এই বয়সে, মানে বয়স হয়ে যাবে তখন আমি এত কাজ করব যে আমি সময় দিতে পারবো না। আর এখন ওই রিচের র্যাট রেসগুলো যখন যারা করছে তারা এখন ব্যস্ত আছে, কিন্তু এখন তো আমার শারীরিক মানসিক জোরটা অনেক বেশি, আমি খেটে নেব। কিন্তু আমি যখন পারবো না, শারীরিকভাবে একটু হলেও দুর্বল থাকবো, স্কিন এতটা চকচকে থাকবে না, মন এতটা সবল থাকবে না, তখন আমি কাজ করে শেষ করতে পারছি না, আমার ওইটা বেশি প্রয়োজন। ঠিক, মানে সত্যি এটা খুব ইন্সপায়ার করলো। আমি কিছুদিন আগেও যখন এই পডকাস্টেই যখন বিভিন্ন সবাইকেই জিজ্ঞাসা করি এবং সবার সঙ্গে এই নিয়ে আলোচনা হয়, সবাই বলে দেখ কেটে যাবে, এটা বেশি দিন থাকার নয়। তো বেশি দিন থাকার না, কিন্তু সময়টা তো আর থেমে থাকছে না, এটা সময়টা তো পেরিয়ে যাচ্ছে। আমার তো এই বছরটা পেরিয়ে গেল, হুম, এই সময়টা পেরিয়ে গেল, আমি তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছি, মানে একটা একটা বছর করে এগোচ্ছে, আমি আমার বার্ধক্যের দিকে এগোচ্ছি, বয়স পেরোচ্ছে। আমার যেটা চলে গেল সেটা তো আমি পাবো না, সেটা হয়তো একদিন থেমে গেল। বিষয়টা হচ্ছে এই জায়গায়। কিন্তু অভিনেতাদের তো কোনো টাইম জোন টাইম, থাকে না। অভিনেতারা তো অভিনেতাই, সে শেষ জীবন অবধি অভিনয় করবে। তো আমি হয়তো 28 বছরের অভিনয়টা আটা করতে পারছি না, বাট আমি আর 78 বছরের অভিনয়টা হয়তো ফাটিয়ে করব। এই হোপটা আমার মধ্যে সারাক্ষণ ধরে ধরে রাখি, যে আমি অভিনেতা, আমার আমার যদি মূল্যটা দিচ্ছে না এখন, বা অন্য কারোর অভিনেতাদের মূল্য পাচ্ছে না,
লাস্ট একটাই যদি কাজ করে, সেই মূল্যটা যদি পায়, তাহলে জানবে অভিনেতার জীবনের সার্থকতা। কারণ আমি তো সত্যি কথা বলতে আমি তো চুজ করেছি এই জীবিকাটা। আমাকে তো কেউ ছোটবেলা থেকে বাবা মা বলেনি যে তোমাকে অভিনেতা হতে হবে, কিন্তু হুম, ছোটবেলা থেকে কি বলে তোমাকে স্কুল টিচার হতে হবে, হুম। ডাক্তার হতে ডাক্তার হবে, হতে হবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে হতে হবে। হবে। কখনো কোনো বাবা মা বলে তোমাকে কিন্তু অভিনেতা হতে হবে, তোমাকে কিন্তু তাড়াতাড়ি ভালো করে সিনেমা দেখতে বসো, তোমাকে কিন্তু সিনেমা করতে হবে। এইটা তো কেউ বলে না, এটা আমরা চুজ করেছি, রাইট, আমাদের প্রফেশনটা। তো আমাদের এটা কনসিকুয়েন্সটা ধরেই চলতে হবে, যে এখানে খুব মানে আমরা এমন একটা প্রফেশন চুজ করেছি যেটা খুব আনসার্টেন। এবার আনসার্টেন জায়গায় আমি সার্টেনিটি খুঁজে বেড়াবো কেন? সেটা তো সব থেকে বড় বকামি, ইকুয়েশনটাই তো মিলবে না। আমি আমার কাজ করে যাব। এবার এত এত ছোট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি একদম ছোট, একদম বড় ইন্ডাস্ট্রি বিশাল যারা বলে তারা মিথ্যে কথা বলে। ইন্ডাস্ট্রি ছোট। তুই যদি তোর নিজের ডেডিকেশনের কাজটা করে যাস না, তাহলে তোকে ইগনোর করতে পারবে না লোক। ম্যাক্সিমামটা তীরে এসে তরি রবে, তো আর হচ্ছে না, আমাকে ডাকবে না, থাক আর করবো না, বা ডিপ্রেশনে চলে গেলাম। এটা নয়। তুমি তোমার কাজটা সঠিকভাবে করে যাও, তোমাকে নিতে বাধ্য লোকে। তার কারণ হলো যে ভালো জিনিসের কদর পাবেই। কারণ কতদিন আর ওই ঠ্যাকনা দিয়ে দিয়ে চলবে? ঠিক। অমনি করে হয় না। ক্রাফট দরকারি, তবেই না গিয়ে একটা মাস্টারপিস হবে। আর মাস্টারপিসের জন্য আজকে তোমাকে ইগনোর করছে, কালকে তোমাকে নিতেই হবে, পরশু তোমাকে নিতেই হবে। তো সেই পরশুর অপেক্ষা করি, নিজেকে শান দিয়ে যাও, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রেখে যাও এবং নিজে ভালো তৈরি হও। এবার সার্ভাইভাল একটা বিশাল বড় জিনিস কাজ করে, আমাকে তো খেয়ে পড়েও থাকতে হুম, হবে, হুম। খালি পেটে তো আর স্ট্রাগলটা হয় না। এইবার তার জন্য একটা বড় কোয়েশ্চেন মার্ক তো আছেই, যে আমাকে সার্ভাইভ করতে হবে। এখানে মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, ম্যাক্সিমাম জন বসে থাকে। বসে থেকে একদম। ঠিক আছে, সেই প্রিপারেশনটা নিয়েই মাঠে নামতে হয়, যে আমাকে ম্যাক্সিমাম দিন 90 দিন বসে থাকতে হবে, 10 দিন হয়তো আমি কাজ করব 100 দিনের মধ্যে। এইটা দেখে এসছি, যতই বড় বড় অভিনেতা হোক না কেন, সবাই কি কাজ করছে 100 দিন বলতো? একদমই নয়, একদমই নয়। বড় অভিনেতাদের নাম নিয়ে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন করে না, বসে না, আছে, কোনোভাবেই না। আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীরা কাজই করে না। করেন। এবার কোয়ান্টিটি আর কোয়ালিটিরও ব্যাপার আছে, কিন্তু তুই কোয়ান্টিটিতে করবি না কোয়ালিটিতে করবি? বলি, তুই যদি কোয়ালিটি চুজ করিস তাহলে তোকে বসে থাকতে হবে। তুই যদি কোয়ান্টিটি চুজ করিস তাহলে তোর কিন্তু কাজ থাকবে। আস্তে। যে কোনো কাজ, তুই ইউটিউবের একটা কিছু, যে কোনো কেউ একজন চলো এই চলো চলো চলো, এখন তো এই হুজুগে হয়েছে জিনিস, হ্যাঁ একটা কিছু বানিয়ে নি, এটা করলে তো সবাই কাজ করছে, তাহলে ইনফ্লুয়েন্সার হয়ে গেলি। তো অভিনেতা, তুই একটা যাপন করছিস। সত্যি বলছি মৌমিতাদি, মানে অনেক দিন পর তোমার সঙ্গে কথা বলে না অনেক মানে ইন্সপায়ার্ড হচ্ছি। তার কারণ করে মাঝে মাঝে খুব ডিপ্রেসড লাগে, মানে সত্যি লাগে আমার মাঝে মাঝে মনে হয় যে সারভাইভ তো করতে হবে, তাহলে কি সিরিয়ালটা জয়েন করে নিই আবার। মানে আমার শুরু হয়েছিল সিরিয়াল দিয়ে, তারপরে মাঝপথে ছেড়ে বেরিয়ে এসেছিলাম, প্রোগ্রামারদের সাথে ঝামেলা হয়েছিল, মানে একটা বিচ্ছিরি কাণ্ড করা একটা ব্যবস্থা সেখানে। তখন আমার জন্ডিসও হয়ে গেছিলো। আর এটা লকডাউনের আগে, যেহেতু তখন এরম 14 ঘন্টার ব্যাপার ছিল না। ও, এবার আমরা যেহেতু নতুন দিন ছিলাম, রাত তো ওখানে দিন পড়ে রাত থাকতে ওখানে হতো। সেই সত্য স্টুডিওতে শুটিং হতো, সেই গড়িয়া থেকে অনেক ভেতরে। এবার আমি বাড়ি আসতে আসতে 1টা 2টো বেজে যেত। তারপরের দিন কল টাইম থাকতো সকাল 9টা, বা কোনো দিন মানে আমার একটা স্পেশাল ডে ছিল, আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে এই দিনকে আমার ছুটি লাগবেই লাগবে, মানে আমি কোনোদিন খুব একটা ছুটি চাইতাম না। তো সেই দিনকে এসে বললো যে সকালবেলা ফোন করে বললো যে না, হাফ করে বেরিয়ে যা, তোর হয়ে যাবে, তোকে আর ছেড়ে দেবো। আমার কাছে দিনটা খুব স্পেশাল ছিল, ভীষণ স্পেশাল ছিল। তো মানে একটা অকেশন, স্পেশাল বাড়ির অকেশন ছিল। তো বললো যে তুই আয়, হাফ করে তোকে ছেড়ে দেবো, একদম দুপুরের মধ্যে তোর একদম ডান, তুই চলে যাবে। আমি বললাম প্লিজ তাহলে ছেড়ে দেবে তো, মানে আমি তো নতুন, কি বলবো যে না আমি আসতে পারবো না। আমি তখন একটা খিদে আছে, কবে একটা ছবি পাবো, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি পাবো। হ্যাঁ, মানে ওখানে রূপকলা কেন্দ্র স্টুডেন্ট প্রজেক্টগুলো হচ্ছে, আমি ওগুলো করতে পারছি না, একবার যদি সুযোগ পাই। মানে শেখার ইচ্ছা রয়েছে কীভাবে ওইখানের অভিনয়টা কীরকম হয়। এখানে তো এক জায়গায় দাঁড়িয়ে আমার নেগেটিভ চরিত্র অভিনয় করতাম, মুখ চোখ বেঁকিয়ে অভিনয় করতে, একটা মেলোড্রামাটিক জগৎ, লাউড। কিন্তু আমার ওই ওই জায়গাটা কিভাবে করে, কিভাবে মানে নর্মাল হব, একটা শেখার জন্য, মানে কাজ না করলে তো শিখতেও পারবো না এখানে। এভাবে কেউ সঠিক রাস্তা দেখানোর কেউ নেই আমার। আমার বাড়ির লোকে কেউ, মানে কেউ অভিনয় করে না, থিয়েটার করতে পারছি না। মানে থিয়েটার যদিও বা আমি যেখানে করতাম যে হাতে ধরে শেখানো হতো, বা খুব বড় মাপের কোনো অভিনেতা ছিল তাও নয়, মানে রেগুলার একটা থিয়েটার প্রসেস যেরকমভাবে চলে সেভাবে। কি আমাকে হাতে ধরে শেখাবে?
এবার আমি আর নিতে পারছিলাম না। তো সেই দিনকে আমি গেলাম, গিয়ে আমাকে ছাড়লো রাত্রি 10:30টার পর। আমি আর পারছিলাম না, ওখানে বসে বসে গ্রিন রুমে বসে বসে কাঁদছি। গ্রিন রুমে একটা অদ্ভুত পলিটিক্স চলে, মানে একটা গ্রুপ হয়ে যায়। এই গ্রুপের মধ্যে বিভিন্ন রকম গ্রুপিজম চলে। আমি একটা কোনায় বসে থাকি, আমার সঙ্গে কারোর কথাবার্তা নেই, কিছু লেফট আউট নেই। ফিল করছি। হ্যাঁ, ভীষণ ভীষণ মানে এক্সস্টেড লাগছে। আমার মনে হচ্ছে এইখান থেকে আমি পালাতে চাই, আমি পারছি না আর। আস্তে আস্তে শরীরটা ভাঙতে শুরু করলো, জ্বর জ্বর কমছে না। 103 জ্বর নিয়েও শুটিং করেছি। পরে ব্লাড টেস্ট দিল, ব্লাড টেস্টে ধরা পড়লো যে বিলিরুবিন হাই 9 বেরিয়ে গেছে। তো আমার জন্ডিস। তো সেই বাবা বলল যে না, আর যেতে হবে না। আমিও ভাবছিলাম যে কেউ একটা আমাকে বলুক যে আর যেতে হবে না, আমি সঙ্গে সঙ্গে গ্র্যাব করে নেবো, আমি আর যাচ্ছি না। পরপর ফোনের পর ফোন আসছে, ফোনের পর ফোন আসছে। বললো যে তুমি কীভাবে কাজ করবে দেখে নেবো। হয়েছিল আমি হয়তো মানে কন্ট্রাক্ট ছিল, মানে সেখান থেকে আমি ব্রেক করেছি, এটা আমার নিজের দোষ সবসময় মানি, কিন্তু আমি আর পারছিলাম না সেটা নিতে। এবার সেখান থেকে বেরিয়ে আসার পর আস্তে আস্তে ছোটো 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 করে কাজ শেখা, নতুন করে থিয়েটার জয়েন করা, সেখান থেকে মানে চেষ্টা করছি নিজে থেকে শেখার। এই যে তুমি বলছো না মানে প্র্যাকটিস, চোখ দিয়ে অভিনয় করা, এবার আমাকে আলাদা করে কার থেকে শিখবো আমি বুঝতে পারছি না। হাজার একটা অ্যাক্টিং স্কুল ভর্তি হব, সেখানে শেখাবে, কি করে করব বুঝতে পারছি না। একটা ছাড়া ছাড়া অবস্থা, সেখানে টুকটুক করে ইন্ডিপেন্ডেন্ট কাজগুলো থেকে শুরু, এই করতে করতে যখন গ্যাপটা হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আমার না মধ্যে থেকে আবার সিরিয়ালটা জয়েন করব, আর কি হবে না। এই এই ফেজটা দিয়ে না মাঝে মাঝে এখনও যাই, ভীষণ ডিপ্রেসড লাগে, মনে হয় কথা বলতে ভালো লাগছে না কারোর সঙ্গে। মানে মেগাটা কিন্তু অনেক কিছুরই সলিউশন, অনেক ক্ষেত্রে অনেকেরই সলিউশন। এখন অনেকেই সার্ভাইভ করছে মেগার জন্য। সারভাইভের জন্য, একদমই তাই। এবার তুই একটা জায়গায় গিয়ে শেখার, একটা থিয়েটার আছে শেখার জন্য, হুম বা ওয়ার্কশপ আছে শেখার জন্য। হুম এবার তুই সব জায়গায় গিয়ে তো শিখতে পারবি না, তো একদম। সার্ভাইভালটাও তো দরকার, এটার তো জন্যই তো, সার্ভাইভটাও তো করতে হবে। এটার জন্যই আর তো কি। কাজ ক্যামেরার সামনে, কাজ কাজ। এবার সেটা তোর কোয়ালিটি কতটা নিজেকে স্যাটিসফাইড করছে, একদমই একদমই তাই। সেইটা বুঝে শুনে করা। চরিত্রটা কতটা তোকে, মানে একটা হয় না, অনেক কিছু নির্ভর করে চরিত্রের ওপর। এবার বিষয়টা কি বলতো, অনেক বড় বড় অভিনেতারা পারে সুইচ অন সুইচ অফ হুম করতে। হুম। মানে যখনই একটা সিনেমা হয় অন্যরকম, আবার হুম। যখন সিরিয়াল হচ্ছে তার মতো হ্যাঁ করে। করে তো। কিন্তু এটা তো আমি নতুন, আমি তো পুরো একটা ওই ডেলার মতোই। না, আমি ওটাও ওই হয়ে যাবে। ওটা ওই মনে হয় আমি খুব মেলোড্রামাটিক হয়ে যাচ্ছি, আমি ভীষণ লাউড হয়ে যাচ্ছি, আমার কথাবার্তাগুলো কেমন আবৃত্তি আবৃত্তি শোনাচ্ছে, এরকম একটা বিষয়। না, ওটা দেখবি, ওটা করতে করতে হয়ে যাবে। তার কারণ হলো ছোট পর্দা বড় পর্দা যাই হোক না কেন, আলটিমেট তো ক্যামেরা। ক্যামেরা। ক্যামেরার সামনে তুই নিজেকে মনে ভাব না যেটা বড় পর্দায় তুই অভিনয় করছিস, নিয়েই কর। তো ফরম্যাটে ওরকম করে না বেঁধে, কিন্তু এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা বড় পর্দায় চুটিয়ে অভিনয় করছেন, তারা ছোট ছোট পর্দায় পর্দায় চুটিয়ে অভিনয় করছে, কিছু কিছু টেকনিক জাস্ট চেঞ্জ কেন, করে নিলে। মানে ভীষণ মানে দক্ষ বা দক্ষতা না থাকলে। সেটা নিজেকে কনভিন্স করতে হবে যে আমি করতে পারছি হুম, বা আমি করব। এবার চরিত্র, চরিত্র অনেক সময় টানে যে এই চরিত্রটা আমাকে কিছু অন্যরকম দিচ্ছে, দিচ্ছে। তার কারণ আছে। স্ক্রিনে যে আমি আসছি বা হুম, স্ক্রিন থেকে আমি যাচ্ছি, এই আসা যাওয়ার মধ্যেখানে একটা কারণ আছে। এই কারণটা যখন যতটা স্ট্রং হবে, ততটা ওই চরিত্রটাকে ধরতে সুবিধা হবে। তারপরে না আর মনে হয় না যে আমি ছোট পর্দা করছি না বড় পর্দা করছি। লাউড তো অনেক সময় যাত্রাতেও লাউড, কিন্তু যাত্রা তুই ভাবতো হুম। এটা গ্রাম বাংলার জন্য কি লেভেলের একটা ক্রাফট, ক্রাফট আছে, প্রচন্ড রকমের একটা ক্রেজ। ভয়েস, মানে ওই রকম বেসে, মানে ওই রকম ভাবে একটা আমাকে একজন ওয়ার্কশপে বলেছে তোমার ভয়েসটাকে না রিমোটের মতো করতে হবে, টিভি রিমোটের মতো। খুব হ্যাঁ, মানে দেখো ওর কিন্তু স্কেলটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভলিউমটা বাড়ছে। চেঞ্জ হচ্ছে। মানে তোমার স্কেলটা সেম থাকবে কিন্তু ভলিউমটা বাড়বে। আমার এখন ওটা মনে এবার পড়ে। একজন অভিনেতার জন্য এটা মজার না যে আমি জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার, হুম আমি অভিনয় করছি। হুম আমার যখন মেগা সিরিয়াল করছি আমি মেগা সিরিয়ালের ফরম্যাটে, যখন সাটেল একটা মুভির চরিত্র করছি একটা সাটেলিটি দেখাচ্ছি, আমি যখন যাত্রায় যাচ্ছি আমি যাত্রা অভিনেতার মতো অভিনয় করছি, আমি যখন থিয়েটার করছি আমি থিয়েটার করছি। দিনের শেষে তো আমি একজন অভিনেত্রী, হুম অভিনেতা। তো আমাকে ফরম্যাটগুলো চেঞ্জ করতে করতে যেতে হবে। যে মানে আমি আমি ওই ডাক্তারটা যে মাথা যন্ত্রণার একটা ওষুধ দিই, জ্বরের একটা ওষুধ দিচ্ছি, যেখানে যেটুকু দরকার। দেখে যাও।
ঠিক। তো সেটা একদম নিজের কাছে কন্ট্রোল, মানে ওটাকে হাবি না হতে দিলেই হলো, যে আমি হয়তো লাউড হয়ে যাচ্ছি, আমি হয়তো এরকম হয়ে যাচ্ছি। না, যেই দর্শকের যেটুকু দরকার, আমরা তো এন্টারটেন করার জন্যই বসে আছি, ঠিক। আমরা তো দর্শকের দাস। একদমই তাই। তাহলে দাস হয়ে আমাদের জিহজুরিগিরি করতে হবে, যে যেই দর্শক যেটা দরকার। দিনের শেষে তো হাততালিটা আমাদের সবার, মানে ওইটা ওইটুকুই তো পাওয়া, আর পাওয়া। কি পাবি ঠিক তুই? তাই। ঠিক। রিচের জন্য দৌড়াবি না। হুম। ওই দর্শক বলবে, দর্শকের চরিত্রের নাম দিয়ে। আচ্ছা মৌমিতাদি, যেটা বারবার তোমার কাছ থেকে শুনছি, মানে সব অভিনেতাদেরই উচিত, এই অভিনেতার প্র্যাকটিসটা কিরকম হওয়া উচিত? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। অভিনেতার প্র্যাকটিস হলো জীবনযাপনটা আমরা প্রতিদিন প্রতি কিছু, মানে কিরকম হয় আমি বলছি, খুব মানে হাসি পাবে লোকজনের হয়তো শুনলে। ধর আমি কিছু হয়তো কষ্ট পেয়েছি, নিয়ে আমার মুখটা এরকম হলো, তারপরে মনে মনে ভাবলাম, আচ্ছা এরকম কষ্ট পেলে এরকম মুখটা হয়ে যায়, এটা মনে রাখতে হবে। একদম, একদম, একদম। এটা সবসময় হয়। আমি আর একটা পডকাস্টে বলেছি যে আমরা শিখে এসেছি যে অভিনয় হচ্ছে খাদক শিল্প। মানে সবকিছু নিজে খেতে চায়। আর মানে যে অভিনেতা বা অভিনেত্রী, সে এতটাই মানে নিষ্ঠুর বা নিষ্ঠুর হয় যে সে তার মা বাবা মারা গেলেও হয়তো তার মনে হবে যে এই সময় মা বাবা মারা গেলে আমি এইভাবে এরকম ভাবে কষ্ট পাচ্ছি পাচ্ছি, বা এইভাবে কাঁদছি। এটা হয়। মানে লোকজন শুনলে হুম, ভীষণভাবে জাজ একদমই করতে তাই। পারে অন্যরা, অন্য প্রফেশনে, বাট এটা হয়। আর এটাই মানে সত্যি করে যারা যাপন করে না, এটা করে, যে এটা মনে রাখতে হবে, এটা নোট করি, যে আমার এই সময়টা এই ইমোশনটা এইভাবে এইভাবে একদম, স্টিমুলেট একদম, করলো। একদম। তার মানে কিন্তু আমি দেখেছি, যেটা আমার প্রবলেম হয়, আমি এইটা মনে রাখলাম। কিন্তু যখন অ্যাপ্লিকেশনের সময় আসে, তখন মনে পড়ে না যে কি করব আমার। মানে সবটাই ইনপ্রম্পট হয়ে যায়। মানে এইটা তো আমি মনে রেখেছিলাম, এইটা কি হলো? এটা হয়তো নতুন কাজ করতে, করতে হচ্ছে। এটা একটা টেকনিক আছে, সেই টেকনিকও মানে আমরা শিখে এসেছি বা অ্যাপ্লাই করি টেকনিকটা। বাট অভিনেতার নিজের জীবনে, মানে বিশেষ করে বাইরে কিচ্ছু দেখতে হয় না, অবজারভেশন তো ভীষণভাবে ভীষণ দরকার। তার কারণ হলো সবকটা চরিত্র তো আর তুই নিজে নয়। হুম, তো প্রত্যেকটা মানুষ, মানে কি হয়, অনেকগুলো মানুষের মধ্যে কেউ একটু নজর কাটছে, মানে ম্যানারিজম বা কিছু হুম, হুম, ক্যারেক্টারিস্টিক, তাকে অবজার্ভ করা, কেন তাকে ভাল লাগছে বা খারাপ লাগছে বা দৃষ্টি আকর্ষণ করছে বা তোর মানে কিছুভাবে আকর্ষিত হচ্ছে সেটা দিয়ে, এটা তো দেখা অবশ্যই দরকার। প্রত্যেকটা আমাদের স্তর হয় না, মানে ফিনান্সিয়াল স্তর হয়, বিভিন্ন স্তরের মানুষদেরকে দেখা উচিত, কারণ কোন স্তরের মানুষের তুই ভূমিকা করবি সেটা তুই জানিস না। বিভিন্ন প্রফেশনের মানুষদের বডি ল্যাঙ্গুয়েজ দেখা উচিত। তো আমি তো এরকমভাবেই করি, কোনো যে প্রফেশনের মানুষের সঙ্গে কথা বলছি তাকে একটু ঠিক করে দেখি তার হাঁটা চলা, মানে কোনো ডক্টরের সঙ্গে কথা বলছি, কোনো লয়ারের সঙ্গে কথা বলছি, বা কোনো রান্নার দিদির সঙ্গে কথা বলছি, বা কোনো ধর নার্সিং স্টাফের সঙ্গে কথা বলছি, তো এই বিভিন্ন প্রফেশনগুলোতে তাদের একটা দেখবি প্রত্যেক দিন তো ওই কাজটাই করছে তারা, তো সেই কাজের একটা ছাপ, একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেটাকে অবজার্ভ করা। কিন্তু ইমোশনাল যদি বলি, ইমোশনটা অন্য কারোর কাছ থেকে নেওয়ার নেই, আমাদের মধ্যে। তুই ভাব না, তুই বিভিন্ন রকম ইমোশন আছে তো আমাদের, হাসি, কান্না, রাগ, দুঃখ, এবার তারও তো হাজার একটা রকম ভেরিয়েশন ভেরিয়েশন হয়। হয়। মানে খারাপ লাগার হাসি, তাচ্ছিল্যের হাসি, হুম, মানে ভীষণ মন থেকে হাসি, হাসি, মেকি হাসি। সি, তো একটা হুম, হাসিরই কত কত স্তর, স্তর হয়। একটা দুঃখ পাওয়ার কত হুম, স্তর, হুম, একটা রেগে যাওয়ার কত কত স্তর। স্তর। এই প্রত্যেকটা স্তর আমরা আমাদের জীবনযাপনে করেছি কিনা বল, একদমই তাই। উপলব্ধি করেছি। হুম, ওই উপলব্ধিগুলো নিয়েই আমাদের অভিনয়টা। হুম, যে আমাদের নিজেদের মধ্যে এত খাজানা আছে না, আমরা ওটাকে সবথেকে বেশি ইগনোর করি। ওটাকে ইগনোর করলে হবে না। আমাদের নিজেদের মধ্যে একটা অ্যাসেট লুকিয়ে আছে, ইমোশনাল অ্যাসেট। ওইটাকে অ্যাকনলেজ করা, ওটাকে ওইগুলো ওইগুলো সম্পদের মতো। ওগুলোকে ধরে বাঁচিয়ে রাখা। মানে ওই গাছকে বাঁচিয়ে রাখি জল দিয়ে, রোদ্দুর দিয়ে, ওরকমভাবে ওই ইমোশনগুলোকে অ্যাকনলেজ করে বাঁচিয়ে রাখা। যে আমার এই ইমোশনটা অমুক দিনে হয়েছিল। এই ইমোশনটার কি ভেরিয়েশন হয় এটা আমি জানি। ওই খারাপ লাগাটা আমার জীবনে ঘটেছে, আমি জানি। কোন দিন ঘটেছিল আমি একটু মনে করলেই তো আমার ওই অ্যাসেটটা বেরিয়ে যাচ্ছে। সবই তো আমার মধ্যে আমার আছে। মধ্যে। আমার ব্রেন সব জানে। এবার কি হয়, আমরা সবসময় ব্রেন আমাদের ওপর হাবি হয়ে যায়। আমরা ব্রেনকে চালনা করতে পারি না, ব্রেন আমাদেরকে চালনা করে দেয়। কিন্তু সেটা না,
আমার ব্রেনের মধ্যে সমস্ত কিছু আছে, তুমি জাস্ট ছড়ি ঘোরাও, ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক টাইমে ঠিক জিনিসটা বের করে নাও। দেখবে আমার জীবনের থেকে, মানে তোর নিজের জীবনের থেকে বেশি ইমোশনাল অ্যাসেট কোথাও পাবি না। কারো দেখে করতে হবে না যে সে কিরকম করে কাঁদে, সে কিরকম করে আসে। না, আমি আমার জীবনে বিভিন্ন রকম ইমোশনের সম্মুখীন হয়েছি। খারাপ লাগা, ভালো লাগা, তাচ্ছিল্য, দুঃখ, রাগ, ঘৃণা, কাউকে মেরে ফেলতে ইচ্ছা হওয়া, কাউকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হওয়া, সমস্ত ইমোশন তো আমার কাছেই আছে। তার বাইরে আর কি করতে হবে আমাদেরকে, তাই না? ঠিক। এইগুলো নিয়েই তো ছবি, এইগুলো নিয়েই হুম তো সিনেমা, এগুলো হুম নিয়েই তো না, চরিত্রায়ন। মানুষের লাইফের বাইরে তো কিছু হতে পারে কিচ্ছু না। না। তো নিজের লাইফটাকে ভালো করে অ্যাকনলেজ করা, বোঝা, রেজিস্টার করতে করতে যাওয়া, অ্যান্ড সব কিছু অ্যাকসেপ্ট করা। মানে হয় না যে আমি ভীষণ শিল্ড করে রাখি যে আমি এটা দেখবো না, বা আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব না, বা আমি এই অধ্যায়টাতে যাব না। প্রত্যেকটা অধ্যায় ইজ দরকারি তোমার নিজের লাইফে। কমফর্ট জোন থেকে বেরোনো। হ্যাঁ, তোমার প্রত্যেকটা অধ্যায় নিয়ে তুমি ভাবো, ভেবে ওটাকে তুমি ভাবো যে এই সময়গুলো আমার কি ফিল করেছিলাম, ঠিক কি মনে হয়েছিল, আমার চোখটা তখন কি করছিল, আমার ঠোঁটটা তখন কিভাবে অভিব্যক্তি দিয়েছে, আমার হাতের অ্যাংজাইটিতে কিভাবে আমার হাতটা অসুবিধা করছিল, আমার পায়ের কি মোমেন্ট ছিল, আমার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল। কাউকে দেখতে হবে না, অভিনয় শিখিয়ে হয়ই না। ঠিক কথা। তোমাকে নিজের লাইফ থেকেই এলিমেন্টসগুলো তুলে তুলে নিতে হয়। যেটা শিখতে হয় সেটা হলো বাইরের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো, টেকনিক্যালিটিস গুলো। টেকনিক্যাল বিষয়। কিভাবে কথা বলছো, উচ্চারণ কিভাবে হচ্ছে, পরিষ্কার উচ্চারণ, যাতে দর্শক অব্দি সাউন্ডটা যায়, এই কতগুলো জিনিস, ব্যাকরণ, এইগুলো কিন্তু অ্যাকচুয়াল রসদটা তোমার তোমার মধ্যেই মধ্যেই আছে। থাকতে হবে। তোমার লোম খাড়া হয়ে যায় তো, কখন লোম খাড়া হয়? তাহলে তোমার ওই লোমটা অন্যজনের খাড়া করতে হবে তোমার ইমোশন দিয়ে। তাহলে তোমার কখন হয়েছিল, কেউ একজন কিছু একটা বলেছিল তবেই তো গিয়ে ওই হুম অভিব্যক্তিটা হয়েছিল। হুম তাহলে সেই অভিব্যক্তিটা তোমার লাইফের মধ্যেই ওই ইমোশনটা আছে। ওইটাকে মানে জাস্ট রিক্রিয়েট করো, জি। তোমার ইমোশনগুলোকে রিক্রিয়েট করো। ওই রিক্রিয়েশনটাই টেকনিক আর কি। সত্যি তোমাকে আমি শেষ প্রশ্ন করব, শেষ দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে তোমার কাছে সম্পর্কের মানে, আর একটা হচ্ছে তোমার কাছে সাকসেস মানে। আমার কাছে সাকসেস ওয়ার্ডটার না কোনো পরিধি নেই। তুমি শেষ জীবনে গিয়েও লাস্ট অভিনয়টা করেও সাকসেস হতে পারো। আদারওয়াইজ তুমি সারা জীবন অভিনয় করে গেলে, সারা জীবন উন্নতি করে গেলে, প্রচুর পয়সা কামালে তুমি সাকসেসফুল নাই হতে পারো। সাকসেসটা হলো নিজের মনের কাছে, তুমি নিজে স্যাটিসফাইড হলে কিনা। তো সাকসেসটা হলো স্যাটিসফ্যাকশন, তুমি নিজে নিজে পূর্ণতা পেলে কিনা। ফিনান্সিয়ালি বলছি না, ওভারঅল। হুম আমার কাছে যে কাজটা করছো, আমি নিজেকে সাকসেসফুল ভাবেই নিতে পারি যে আমি খুব সাকসেসফুল। কিন্তু তোমার মন, ভেতরের অন্তরাত্মা, সেটা তো অ্যাকচুয়াল ব্যাপারটা, অনেস্টটা জানে যে তুমি আদৌ কি সাকসেসফুল। তো এই সেলফ প্রোক্লেম সাকসেস অনেকটা আছে, কিন্তু তুমি নিজের কাছে তো নিজে মিথ্যে হতে পারবে না। তুমি সাকসেসফুল কিনা সেটা তোমার দর্শক, তোমার আশেপাশের মানুষ তোমাকে বলে। তোমার জীবনযাপন দিয়ে তাদেরকে তুমি উদ্বুদ্ধ করতে পারছো কিনা, একটা মানুষকে তুমি আশার আলো দেখাতে পারছো কিনা, সেটাই তো তোমার সাকসেস। তুমি একটা মানুষকেও কি তুমি কিছু দিয়ে উজ্জীবিত করতে পারলে, বা ইন্সপায়ার করতে পারলে, বা ভালোবাসা শেখাতে পারলে, বা কিছু এমন প্রোডাক্টিভ কিছু শেখাতে পারলে, পজিটিভিটি শেখাতে পারলে, সবুজ হতে শেখাতে পারলে, হাসতে শেখাতে পারলে, জীবনটাকে নতুনভাবে গড়তে শেখাতে পারলে, এটাই আমার কাছে আর সম্পর্ক। সম্পর্ক একটা অদ্ভুত রহস্য গল্পের মতো, যেটার চাবিকাঠি মানে সম্পূর্ণটা নিজেদের হাতে থাকে। সম্পর্ককে না চেপে ধরে রাখলে সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না। সম্পর্ক পুরোপুরি একটা সুন্দর আলতো একটা অনুভূতি। তুমি যদি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমার কাছে ইম্পর্টেন্ট না সেই মানুষটা আছে, দূরে আছে, কাছে আছে, কোন ফরমেশনে আছে। তুমি একটা গাছের সঙ্গেও সম্পর্ক করতে পারো। গাছটাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা, এই গাছটা কিনে এনেছে, আমি মরতে দেবো না গাছটাকে। এমনি তুমি একটা মানুষটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারো।
সম্পর্ক তোমার বাড়ির কোনা কোনার সঙ্গে তোমার সম্পর্ক থাকে। ধুলো পড়ে গেলে তুমি ধুলোটা মোছো, তার মানে তো তোমার ওই ফার্নিচারটার সঙ্গেও সম্পর্ক রয়েছে, তুমি তাতে ধুলো দিতে চাও চাও না। তো সম্পর্ক হলো একটা অনুভূতি, যেটা তুমি জীব, জড়বস্তুর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের সঙ্গে সম্পর্ক আছে। তোমার পিওভি, দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গিটা তোমাকে আরো বেশি ওটাকে ওই সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখা অ্যান্ড বাঁচিয়ে রাখার রসদ যোগায়। তো সম্পর্ক আমার কাছে হলো কতটা বাঁচিয়ে রাখতে পারছো, জিনিসটাকে সুন্দর করে রাখতে পারছো। তোমার অনেক কিছু ধুলো পড়বে, কাদা হবে, ভেঙে যাবে, কিন্তু তুমি ওটার উপর যত্নশীল কিনা। তুমি যত্নশীল হলে বিশ্বাস করো আবার জুড়ে যাবে, আবার সুন্দর হয়ে যাবে, চকচকে লাগবে। পুরোপুরি দৃষ্টিভঙ্গি। তো কথা বলে, ভালোবেসে, আঁকড়ে ধরে যদি একটা সম্পর্ককে সময় দাও, তাহলে সেই সম্পর্কটা টিকে যায়। আমার 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 করে যদি তুমি সব কিছু থেকে ছিনিয়ে নিয়ে আসতে চাও, সেই সম্পর্ক সম্পর্ক না, সেটা একটা জীব, সেটা একটা বস্তুর মতো হয়ে যায়। ওটা আমার, ছেড়ে দিতে হয়। যেটা সম্পর্ক থাকার, সেটা থেকে যাবে, কেউ নিতে পারবে না। ওটা তোমার অনুভূতি, তোমার অনুভূতি তোমার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারে? সম্পর্ক একটা অনুভূতি। থ্যাংক ইউ মমিতা দি আমার সঙ্গে আড্ডাটা মারার জন্য। থ্যাংক ইউ যে আমার সঙ্গে এত বকবক করার জন্য। মানে কি বলবো, কেঁদেছি, হেসেছি, আর অনেক কিছু হয়েছে এই কয়েকটা ঘন্টার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আমার যাই বলি কম হবে। তোমার কেমন লাগলো টকবকে এসে? এটা মানে কি হলো বলতো, আমার হুম। রিলিভ করলাম মনে হচ্ছে একটা। সেই ছোটবেলা থেকে এখনো অবধি হয় না, পুরো একটা মানে মেমোরি গেম হলো। টাইম টাইম মানে হয় না, টাইম ট্রাভেল। আমরা টাইম ট্রাভেল করলাম, যেটা মানুষের জীবনে খুব দরকার। যে প্রত্যেকটা অধ্যায় আবার একটু জিয়ে নেওয়া। আমি প্রত্যেকটা অধ্যায়ে আবার জিয়ে নিলাম তোর কথার মধ্যে দিয়ে, তোকে বলতে বলতে আমি আবার দেখতে পেলাম আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, আমার কিছু কিছু হারিয়ে যাওয়ার মুহূর্তগুলো সব তো আমার চোখের মধ্যে ভাসছে। যখন আমি বলছি তখন তো আমি দেখতে পাচ্ছি। এটা খুব ইন্সপায়ার করে জানিস তো, আবার নতুন করে ভাবতে, নতুন করে বাঁচতে সাহায্য করে। যখন তুই কিভাবে কিভাবে কেটেছিস জীবনটা, তখন যখন রিলিভ করিস, রিলিভটা ভীষণভাবে দরকার লাইফে। এটা আমি আবার নতুন করে করলাম, মানে আমার এত নিজেকে আবার চনমনে লাগছে, নতুন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি জানি না, আমার না খালি মানে তোমার কথাবার্তা শোনার পর আর না কিছু বেরোচ্ছে না। মানে ওই যে সেই সময়টা আটকে গেছিলাম না, মনে হচ্ছে না আটকে আছি বারবার মনে হচ্ছে। আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমি এতগুলো এপিসোড, প্রায় টকবকে অনেক এপিসোড বার করে এলাম, কিন্তু এত কিছু একসাথে ঘটেনি। ওই যে বললাম, কেঁদেছি, হেসেছি, শুনেছি, শিখেছি, এই সব কিছু একসাথে ঘটেনি। এই প্রথম এপিসোড যেখানে এত কিছু ঘটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ওই একই কথা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরের এপিসোডের জন্য অপেক্ষা করবেন।